আজকে পড়বো হচ্ছে আমরা অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোনকে সংক্ষেপে বলা হয় কার্বনিল যৌগ। এদের পুরো পরিবারটাকে বলা হয় কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল যৌগে যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হচ্ছে কার্বনের সংকরায়নটা কি। কার্বনের সংকরায়নটা হবে কার্বন এখানে 3টা সিগমা বন্ধনে আবদ্ধ, তোমরা দেখতে পারতেছো, এবং কার্বনে কোনো মুক্ত যৌগ নাই। একটা জৈব যৌগের দিকে তাকিয়ে তার সংকরায়ন বলে ফেলার একটাই লজিক আছে, সেটা হচ্ছে সে কয়টা সিগমা বন্ধনে অংশগ্রহণ করে এবং তার কাছে কোনো মুক্তজোড় আছে কিনা। দেখতে পারতেছি 3টা সিগমা বন্ধন এবং কোনো মুক্তজোড় নাই, তাহলে আমার 3টা অরবিটাল হলেই হবে, অর্থাৎ একটা এস এবং 2টা পি, sp2 সংকর অরবিটাল। ঠিক আছে, তো কার্বনের সংকরায়ন কি sp2। আচ্ছা, এরপরে আমরা আমাদের পরের যেটা সেটা আমরা যাব এদের ভৌত ধর্মে। এদের ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিজ। অ্যালডিহাইড কিটোনে আসার পর আমরা একটা গুরুত্বপূর্ণ ফিজিক্যাল প্রপার্টিজে যাব, সেটা হচ্ছে এদের দ্রাব্যতা। দ্রাব্যতা এবং এদের এদের স্ফুটনাঙ্ক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এদের স্ফুটনাঙ্ক। এই কথাটা, ব্যাপারটা হচ্ছে আমরা যখন ভাইয়া অ্যাসিডের কথা বলি, একটা জৈব অ্যাসিডের কথা বলি, বা গত চ্যাপ্টার তোমাদেরকে যখন আমি অ্যালকোহল পড়াইছি, অ্যালকোহলে একটা কোশ্চেন করছি যে অ্যালকোহল কোন বন্ধনের মাধ্যমে নিজেদের সাথে আবদ্ধ থাকে। অ্যালকোহল হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে নিজেদের মধ্যে আবদ্ধ থাকে। হাইড্রোজেন বন্ধন কিভাবে হতে পারে? একটা অণু যেখানে হাইড্রোজেনটা ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত থাকে, অর্থাৎ যে যৌগটা যদি পোলার হয়, ঠিক আছে, পোলার মানে এমন পোলার হতে হবে, মাস্ট বি ফ্লোরিন নাইট্রোজেন অক্সিজেন, আর কিছু না। ফ্লোরিন নাইট্রোজেন অক্সিজেন এই 3টা হাইয়েস্ট তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে এই অ্যালকোহল অণুটা পার্শ্ববর্তী আরেকটা অ্যালকোহল অণুকে, সে আবার পার্শ্ববর্তী আরেকটা অ্যালকোহল অণুকে, অর্থাৎ যখন তারা দ্রবণে থাকে একটু কাছাকাছি থাকে, এক্সট্রা একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে তাদের মধ্যে, সেটা হাইড্রোজেন বন্ড। ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডের তো কোনো কথাই নেই, অ্যাসিডের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা প্রচুর। অ্যাসিডের মধ্যেও কিন্তু অ্যাসিড হাইলি পোলার, দুইটা অক্সিজেন তৈলাত্মক অক্সিজেন পরমাণু আছে এবং অক্সিজেনের সাথে হাইড্রোজেনও কানেক্টেড আছে। সার্বিক বিবেচনায় অবশ্যই অ্যাসিডেও হাইড্রোজেন বন্ধন হয়, অ্যালকোহলেও হয়। অ্যামিনের মধ্যেও নিশ্চয়ই হবে। আমরা জানি অ্যামিনেও নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনটা যুক্ত আছে, 1 ডিগ্রি অ্যামিনের কথা যদি আমরা বলি, এবং পোলার কম্পাউন্ড, নাইট্রোজেন আংশিক তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ধনাত্মক। তাহলে হাইড্রোজেন বন্ধন হওয়ার শর্ত হচ্ছে হাইড্রোজেন তার অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হবে, ওই ধরনের একটা যৌগই নিজেদের মধ্যে যুক্ত হতে পারে। ঠিক আছে, নিজেদের মধ্যে যুক্ত হওয়াকে বলা হয় নিজের মধ্যে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। নিজেদের মধ্যে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। কেন এই কথাগুলো বললাম? এ কারণে বললাম, এই যে 2 কার্বনের একটা অ্যাসিড, 2 কার্বনের একটা অ্যালকোহল এবং 2 কার্বনের একটা অ্যামিন, তাদের স্ফুটনাঙ্ক বেশি হলেও অ্যালডিহাইড কিটোনের স্ফুটনাঙ্ক একেবারেই কম। একেবারেই কম, অর্থাৎ কক্ষ তাপমাত্রায় যদি রেখে দাও এরা উড়ে চলে যাবে, এরা এতটা উদ্দায়ী পদার্থ। ঠিক আছে, কারণ হচ্ছে অ্যালডিহাইড কিটোনে হাইড্রোজেনটা, যদিও অ্যালডিহাইড কিটোনে অক্সিজেন আছে কিন্তু হাইড্রোজেন তো আর অক্সিজেনের সাথে যুক্ত না। হাইড্রোজেনটা কার সাথে যুক্ত? হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত। তো এইখানে হাইড্রোজেনটা তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হয় না, যার কারণে অ্যালডিহাইড কিটোনে কোনো হাইড্রোজেন বন্ধন হয় না। আমাদের এই কথাগুলো বলার এটাই অর্থ ছিল, অ্যালডিহাইড কিটোনে কোনো হাইড্রোজেন বন্ধন হয় না, যার কারণে একই কার্বন নাম্বার, অর্থাৎ 2 কার্বনের অ্যাসিড, 2 কার্বনের অ্যালকোহল, 2 কার্বনের অ্যামিন আর 2 কার্বনের একটা অ্যালডিহাইড, 4টা যদি অপশনে থাকে নিচের কোনটির স্ফুটনাঙ্ক সর্বনিম্ন? আনসার হচ্ছে অ্যালডিহাইড। মানে অ্যালডিহাইড কিটোনের স্ফুটনাঙ্ক সবসময় কম। ঠিক আছে, ওকে, স্ফুটনাঙ্ক সবসময় কম, কারণ এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন, নিজেদের আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে না। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যাব হচ্ছে এদের প্রস্তুতিতে। দেখা যাক এদের প্রস্তুতির কি অবস্থা। প্রস্তুতিতে 4টা পয়েন্ট লিখবো। সবার আগে তোমাদের বলতে হবে, এখন তোমাদের একটু রেসপন্স আমার দরকার। এই আনসার গুলো তোমরা দিবে, কোথায় কোথায় অ্যালডিহাইড কিটোন বানায় আসছো একটু মনে করো তো। কোন কোন চ্যাপ্টারে অ্যালডিহাইড কিটোন আমরা বানায় আসছি, বা বিক্রিয়াগুলোর নাম কি ছিল? সবাই ভিন্ন ভিন্ন আনসার দিতে পারো, তাহলে একসাথে সবগুলা কভার হয়ে যাবে। গুড, একটা আনসার পাইছি। গতদিনের লেকচারটা কি ভুলে গেছো? গতদিনের লেকচারটাও তো মনে রাখতে হবে। প্রশ্ন 1, অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। অ্যালকিনের সাথে ওজন পড়ছো না ভাইয়া? অ্যালকিনের সাথে ওজনীকরণ করে কি পাইছো তুমি? অ্যালডিহাইড কিটোন পাইছো, আর কিছু পাইছো? আর কিছু পাও নাই। ওকে, তোমরা কেন আনসার দিতে পারো না আমি বুঝি না, কিসের ভয় তোমাদের? তোমার লিখবা আনসারটা। আচ্ছা, একটা চ্যাপ্টার অ্যালকাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া, মনে আছে? অ্যালকাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া পড়া হয়েছিল।
তাহলে অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া এখানে একবার পড়া হয়ে গেছে অ্যালডিহাইড কিটোন বানানো। ঠিক আছে, আমরা যদি প্রস্তুতিগুলো আগেই জেনে রাখি কোন চ্যাপ্টার থেকে এটা পড়ছি, তাহলে আমাদের উদ্দীপকটা ক্লিয়ার হয়ে গেল। কারণ সর্বপ্রথম তোমাকে উদ্দীপকটা দেখে চিনতে হবে যে এটার ভিতরে কি কি আছে। আচ্ছা, গত ক্লাসের পড়ায় চলে যায়। একটা ট্রেন দেখাইছিলাম, ট্রেনের তিনটা বগি, অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন আর অ্যাসিড। তাহলে এই অ্যালকোহলের জারণ করলে আমরা কি পাবো? আমরা যদি অ্যালকোহলকে জারণ করি তাহলে আমরা কার্বনিল যৌগ পাবো, অ্যালডিহাইড কিটোন পাবো। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাবো হচ্ছে কিটোন। তাহলে অ্যালকোহলের জারণে আমরা প্রস্তুত করতে পারি, গত লেকচারে ফেলছি লাস্ট, অ্যাসিডের বিজারণ। অ্যাসিডকে যদি বিজারণ করা হয় তাহলে আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করতে পারি। তাহলে 4টা প্রস্তুতি আছে, 4টাই আগে পড়া হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আর নাফিস বলল অ্যালকাইনের সাথে এইচ ও এক্স দিলে হবে না, HOX দিলে এটা অ্যালকিন হয়ে যাবে। অ্যালকাইনের ওজনীকরণে ডাইকার্বনিল জাতীয় যৌগ তৈরি হয়, ওইটা ঠিক আছে। অ্যালকাইনের যদি ওজনীকরণ করা হয়, তাহলে সবার মনে আছে এগুলো? আমি এক্সপেক্ট করতে পারি তোমরা এগুলো ভুলো নাই, হয়তো বা সাথে সাথে আনসার দিতে পারো না, বাট মনে আছে। অ্যালকিন থেকে তুমি তাহলে নোট খাতায় কি লিখবা? যখন নোট খাতায় প্রস্তুতি লিখবা, ফার্স্ট পয়েন্ট লিখবা অ্যালকিন প্লাস ওজন, এই কথাটা লিখে দিবা জাস্ট। এরপর ব্র্যাকেটে লিখবা, মানে বোঝা হয়ে যাবে যেটা পড়া আছে। অ্যালকাইনের হাইড্রেশন, অ্যালকোহলের জারণ, অ্যাসিডের বিজারণ। এই হচ্ছে আমাদের 4টি প্রস্তুতি, যেটা আমরা ইতিপূর্বেই পড়ে ফেলছি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা পড়বো হচ্ছে বিক্রিয়া কৌশল। আচ্ছা, বিক্রিয়া হবে কোথায়? কার্বনিল যৌগ। যেহেতু আমার পড়াটা হচ্ছে কার্বনিলকে নিয়ে, কার্বনিল যৌগে অক্সিজেন ইলেকট্রন নিচের দিকে নিয়ে যাবে, কার্বন পজিটিভ থাকবে। এই না, যে কোনো একটা বিক্রিয়া আমরা এই কথারই তো আগে বিবেচনা করিনি। আচ্ছা, পজিটিভ চার্জ যুক্ত কার্বন দিয়ে আক্রমণ করবে নিউক্লিওফাইল। দেখে বোঝা যাচ্ছে যে আমরা পারি। এইটা ইতিপূর্বে কোথায় পড়ছি আমরা? এইটা আমরা গ্রিগনাট বিকারকের সাথে ফরমালিন বা মিথালেনের বিক্রিয়ার সময় আমরা এই কথাটা পড়ে আসছি, যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। অর্থাৎ নিউক্লিওফাইল আসবে, যেহেতু দ্বিবন্ধন দেখা মাত্রই আমার আর বেশি দিকে তাকাইতে হবে না, সাথে সাথে আনসারটা দিয়ে দিব আমরা, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। দ্বিবন্ধন দেখছি, জাস্ট আনসারটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, ওকে, ডান। এবার আসো, তাহলে এখানে তুমি ব্যাখ্যাটা কিভাবে লিখবা? অনুধাবনে যখন প্রশ্ন আসবে যে অ্যালডিহাইড কিটোন বা কার্বনিল যৌগসমূহে কোন বিক্রিয়া কৌশল অংশগ্রহণ করে বা অবলম্বন করে, তুমি আনসার লিখবা যে কার্বনের সাথে তড়িৎ অক্সিজেন আছে। পাই বন্ধন ইলেকট্রন বিক্রিয়া করার সময় অক্সিজেন যদি নিজের দিকে টেনে নেয়, সেক্ষেত্রে কার্বন আংশিক পজিটিভ চার্জে চার্জিত হয়। এই আংশিক পজিটিভ চার্জ যুক্ত কার্বনে নিউক্লিওফাইল আক্রমণ করে এবং সরাসরি সংযোজন ঘটাতে পারে। এ কারণে অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। তুমি এক লাইনে বা ব্যাখ্যা আর এই যে সামারিটা, এই জিনিসটা লিখে দেওয়ার জন্য তোমাকে 1 মার্ক দিবে। ঠিক আছে, এটা যদি তুমি না দাও তাহলে তুমি পূর্ণ মার্কটা পাবা না। ওকে, এখন আমরা একটা 3 বা 4 মার্কের প্রশ্ন পড়ব, এখান থেকে আসে এই প্রশ্নটা। সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কে দ্রুত বিক্রিয়া দিবে বা কে বেশি সক্রিয়তা প্রদর্শন করবে। আচ্ছা, সেটা হচ্ছে কোন সায়েন্টিফিক ব্যাখ্যার আগে আমরা একটু কমন সেন্স খাটায় বলি তো দেখি। তোমাদের কি মনে হয় একটা নিউক্লিওফাইল আসার জন্য কোন জায়গাটা একটু বেশি ইজি? কোনটাতে একটু ইজিলি অ্যাটাক হবে আর কোনটাতে একটু একটু টাফ মনে হচ্ছে? তোমাদের কি ধারণা কোনটাতে নিউক্লিওফাইল আক্রমণটা সহজ হয়ে যাবে, কোনটা একটু ইজি? প্রথমটাতে, তাই তো? আচ্ছা, 1 নাম্বারটা একটু ইজি মনে হচ্ছে না? 1 নাম্বারটা ইজি, কারণ হচ্ছে ওই তুমি দেখো আমরা আসলে দেখতেছি যে এটা কিন্তু একটা sp2 সংকরায়িত। তো sp2 সংকরায়ন মানে সমতলীয় ত্রিকোণাকার একটা তল। sp2 সংকরায়িত অরবিটালের সাথে এখানে পিচ্চি পিচ্চি হাইড্রোজেন আছে, আর এখানে বড় বড় চতুস্তলক আছে, তাই না? এর মধ্যে নিউক্লিওফাইল আক্রমণের জায়গাটা কিন্তু কম। এদিকে যদিও একটা সাইড আছে, কিন্তু এদিকে কম। তাহলে আমরা বলতে পারি অ্যালডিহাইড সবসময় কিটোন অপেক্ষা বেশি সক্রিয়। অ্যালডিহাইড সবসময় কিটোন অপেক্ষা বেশি সক্রিয়। অ্যালডিহাইড কিটোনের মধ্যে কার্বন সংখ্যা যত বাড়বে, নিউক্লিওফাইল আসার প্রবণতা তত কমবে বা বিক্রিয়ার হার তত কমতে থাকবে, তত আস্তে আস্তে বিক্রিয়া হবে।
আছে? ওকে, এটা তো বললাম জেনারেল কেস। এখন এইটা যখন তোমাকে 4 মার্কের জন্য লিখতে হবে যে কার্বনিল যৌগসমূহের সক্রিয়তার ক্রম আলোচনা করো, এ ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন তুমি তো নিশ্চয়ই এই 1-2 লাইন লিখলে হবে না। চলো আমরা পুরো ব্যাখ্যাটা একটু লেখার চেষ্টা করি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আবেশী প্রভাব। ব্যাখ্যাটা দিতে হবে কিভাবে? 1 নম্বর পয়েন্ট আবেশী প্রভাব। আবেশী প্রভাবের ইংলিশ হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। তোমরা জানো, এটা আমি তোমাদের পড়াইছিলাম ইন্ডাকটিভ ইফেক্ট। এটা কিসের ইন্ডাকটিভ ইফেক্ট? ইন্ডাকটিভ ইফেক্ট মানে হচ্ছে পার্শ্ববর্তী নিউক্লিয়াসের দিকে, অর্থাৎ সিগমা বন্ধনের মধ্য দিয়ে পার্শ্ববর্তী নিউক্লিয়াসে কেউ যদি ইলেকট্রন ঘনত্ব দেয় কিংবা নিয়ে যায়, দুইটা ইন্ডাকটিভ ইফেক্ট। দেওয়াটা প্লাস আই ইফেক্ট, নিয়ে যাওয়াটা মাইনাস আই ইফেক্ট। ঠিক আছে? তো আমরা আবেশী প্রভাব লিখে কিভাবে ব্যাখ্যাটা শুরু করব? এইভাবে যে কার্বনিল কার্বনে ধনাত্মক চার্জের আধিক্য যত বেশি থাকবে, কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের আধিক্য যত বেশি থাকবে, নিউক্লিওফাইল আক্রমণের প্রবণতা ততই ভালো থাকবে। এই কথাটা আমরা কিভাবে প্রকাশ করব? এইভাবে দুইটার সাথে কম্পেয়ার করে দিব। দেখো, আমরা কিটোন নিছি আর একটা মিথানল নিছি। কিটোনটা কি? কিটোন হচ্ছে এই পার্শ্ববর্তী নিউক্লিয়াসের দিকে সেই ইলেকট্রন ঘনত্ব পুশ করবে। এই ঘটনাটাকেই বলা হয়, আমরা এখানে লিখে দিব যে আবেশী প্রভাব। এটা কি প্রভাব? এটা হচ্ছে আমাদের আবেশী প্রভাব। আবেশী প্রভাব, ঠিক আছে? ইন্ডাকটিভ ইফেক্ট। তুমি বলবা যে ইলেকট্রন ত্যাগী অ্যালকাইল মূলকের সংখ্যা যত বাড়তে থাকবে, কার্বনিল কার্বনের পজিটিভ চার্জের ঘনত্ব বা ধনাত্মক চার্জ ঘনত্ব ততটা কমে আসবে, অর্থাৎ নিউক্লিওফাইল আক্রমণের প্রবণতা হ্রাস পাবে। কার্বনিল কার্বনের আশপাশেই যদি ইলেকট্রন ত্যাগী মূলক বেশি, কিন্তু বিক্রিয়া করার প্রবণতা কমায় দিবে। আর সে যতটা হালকা থাকবে, যতটা ইজি থাকবে, তাকে রিয়াকশন করার প্রবণতাও তত বেশি থাকবে। ঠিক আছে? এটা ব্যাখ্যা নাম্বার 1। ঠিক যেইভাবে ভাইয়া লেখায় দিছি এইভাবে তোমরা এইভাবেই উপস্থাপন করবা আর বাংলা কথাগুলো লিখবা। ঠিক আছে? তুমি যদি প্লাস আই ইফেক্ট বা আবেশী প্রভাব কথাটা বলে ফেলো, স্যার তোমাকে মার্ক দিয়ে দিবে। ওকে, আচ্ছা, 2 নাম্বার আমাদের ব্যাখ্যা, সেটা হচ্ছে স্থানিক প্রতিবন্ধকতা জনিত প্রভাব। স্থানিক প্রতিবন্ধকতা তোমরা জানো, ওই যে স্থানিক ভিড় বা স্টেরিক হিন্ড্রেন্স যেটা বলি আমরা, স্টেরিক বাধা, স্টেরিক হিন্ড্রেন্স, স্থানিক প্রতিবন্ধকতা জনিত প্রভাব। আচ্ছা, এখানে আমরা বলবো যে ওই একই জিনিস ঘুরে ফিরে একই ব্যাখ্যাকেই দুইবার লিখতেছি। আমরা বলবো যে কার্বনিলের আশপাশে বড় অ্যালকাইল মূলকের সংখ্যা যত বাড়বে, বড় অ্যালকাইল মূলকের সংখ্যা যত বাড়বে, এভাবে বলে দিবা যে বড় আকৃতির অ্যালকাইল মূলকের সংখ্যা যত বাড়বে, নিউক্লিওফাইল আক্রমণের প্রবণতা তত হ্রাস পাবে। ঠিক আছে? তো যত কার্বন সংখ্যা যত বাড়তে থাকবে, স্থানিক ভিড় বা অ্যালকাইল মূলকের সংখ্যা বাড়তে থাকবে, ফলে নিউক্লিওফাইল সহজে আক্রমণ করতে পারবে না, যার কারণে অ্যালডিহাইড সবসময় কিটোন অপেক্ষা বেশি সক্রিয়। অ্যালডিহাইড সমূহের মধ্যে কার্বন সংখ্যা যত বাড়বে, সক্রিয়তা তত হ্রাস পাবে। মিথাইল, মিথানেল, ইথানেল, অক্টানেল, ডেকানেল, কোনটা সবচেয়ে কম সক্রিয় হবে বা কোনটা দেরিতে রিয়াকশন শেষ করবে? ডেকানেল। কোনটা ইজিলি রিয়াকশন করবে? মিথানেল। আর অপশনে কিটোন থাকলে নিচের কোনটি সক্রিয়তা কম? আনসার কিটোন। ঠিক আছে? ওকে, বিক্রিয়া কৌশল চিনলাম, এরপর আমরা আসবো হচ্ছে বিক্রিয়াতে। ওকে, বিক্রিয়া নাম্বার 1। বিক্রিয়া কৌশল যদি কেউ চিনে থাকে আমরা বিক্রিয়াগুলো বুঝতে পারবো। প্রথম বিক্রিয়া হচ্ছে আমাদের হাইড্রোজেন সায়ানাইড সংযোজন। আচ্ছা, হাইড্রোজেন সায়ানাইড সংযোজন। ওকে, দেখো, আমরা প্রথম বিক্রিয়া হিসেবে, প্রথম উদাহরণ হিসেবে আমরা একটা অ্যালডিহাইড নিচ্ছি ফার্স্টে। এখন বলতে হবে হু ইজ দ্য নিউক্লিওফাইল হিয়ার। কি মনে হয় কে নিউক্লিওফাইল? অবশ্যই সায়ানাইড ইজ দ্য নিউক্লিওফাইল। আচ্ছা, তো বিক্রিয়াটা স্টার্ট করতে কিভাবে হয়? বিক্রিয়াটা স্টার্ট হয়েছে কার্বন পজিটিভ চার্জ, এখানে সায়ানাইড এসে অ্যাটাক করলো। সায়ানাইড এসে অ্যাটাক করা মানে দেখো যা আছে জাস্ট দেখে দেখে বসায় দাও। CH3 লেখো, কার্বনের সাথে হাইড্রোজেন যেভাবে ছিল লেখো, জাস্ট সায়ানাইড আসছে বসায় দাও। উপরে কি ঘটছে ভাইয়া? উপরে O মাইনাস, তাই না? এটা কি এভাবে O মাইনাস আকারে না রেখে আমরা ইজি করে দিই, নিশ্চয়ই তাহলে H প্লাসটা অক্সিজেন এসে নিয়ে আসছে, তাহলে এখানে OH একসাথে লিখে দাও। পরের ধাপে না দেখে একসাথে এখানে দেখে দাও। তো কি পাইলাম? এটা কি কোনো আউটপুট আসলো? নো, এটা কোনো আহামরি কোনো আউটপুট আমরা পাইলাম না, বাট এটার একটা নাম আছে। একই কার্বনে যদি হাইড্রোক্সিল আর সায়ানাইড মূলক একসাথে থাকে, ওই ধরনের যৌগকে বলা হয় সায়ানোহাইড্রিন। এটা এমসিকিউতে আসছিল আমাদের সাস্টের প্রশ্নে। একই কার্বনে যদি সায়ানাইড এবং হাইড্রোক্সিল মূলক থাকে তাকে বলা হয় সায়ানোহাইড্রিন, জেনারেল নেম এই জাতীয় যৌগকে। কিন্তু আমি এই যৌগ বানানো আমার আসলে উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য একটু অন্য জায়গায়। আমরা এতটুক আনার পরে, এই মধ্যবর্তী অবস্থাটা আসার পরে আমরা আর্দ্র বিশ্লেষণ করে দিব, পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করে দিব। তোমাদের এবার একটু হেল্প লাগবে, বলছিলাম যে গত লেকচার গুলো রিভাইজ দিয়ে আসতে।
আদ্র বিশ্লেষণ। আচ্ছা, সায়ানাইডের আদ্র বিশ্লেষণ কি তৈরি হয় ভাই? আনসারটা বলতে হবে। সায়ানাইডের আদ্র বিশ্লেষণে সায়ানাইডকে পানি দিতে পারলে কি তৈরি হয়? সায়ানাইডের আদ্র বিশ্লেষণে আমরা জানি সায়ানাইডের আদ্র বিশ্লেষণে অ্যাসিড তৈরি হয়। না, তোমরা ভুলে গেছো অনেকে, আনসার করতে পারলো না অনেকে। এটা সায়ানাইডের আদ্র বিশ্লেষণে কি তৈরি হয়? অ্যাসিড। সায়ানাইডকে আদ্র বিশ্লেষণ করলে আমরা জানি টোটোমারিজম হয়ে শেষ পর্যন্ত অ্যাসিড পর্যন্ত তৈরি হয়। তাহলে আমরা এই জিনিসটাকে, সায়ানাইডকে লিখে দিব হচ্ছে জাস্ট অ্যাসিড, আর OH কে OH রেখে দিব। এটা ছিল আমাদের আসল টার্গেট মলিকুল। এই টার্গেট মলিকুলে আমরা আসলে পৌঁছাতে চাইছিলাম, এটি আমাদের টার্গেট ছিল। সায়ানাইডের আদ্র বিশ্লেষণে অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের মূল টার্গেট ছিল। তা এইটার বিশেষ একটা নাম আছে এই যৌগটার, এই যৌগটা নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কি নাম ভাইয়া? ল্যাকটিক অ্যাসিড। এই জিনিসটা আমরা সবাই কখনো কখনো আমরা দেখছি বা খাইছি যখন আমরা ছোট ছিলাম, যখন আমাদেরকে সেরিলাক দেওয়া হয়তো, সেরিলাক 1 2 3 বা ল্যাকটোজ 1 2 3, 1 বছর বয়সে 2 বছর বয়সে মিল্ক এন্ড ডেইরি রিলেটেড যে প্রোডাক্ট গুলো থাকে, এখানে আমরা বাচ্চাদের যে মিল্ক প্রোডাক্ট গুলো সেটার জন্য ল্যাকটোজ ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ দুধের মধ্যে আমরা জানি ল্যাকটিক অ্যাসিড থাকে, এই দুধের যে দুগ্ধজাত প্রোডাক্ট যেটাকে আমরা বলি ল্যাকটোজ, এটারই একটা তোমার ফার্মেন্টেড প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এটা বেশ কয়েকবার আমাদের বোর্ডে আসছে একবার, আর ভর্তি পরীক্ষায় বেশ কয়েকবার আসছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়। এটা হচ্ছে যে প্রস্তুত করো অ্যালডিহাইড বা ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড প্রস্তুত করো। ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড, ইথানলকে মানে এই 1 2 3 এই 2 হাইড্রক্সি প্রোপানয়িক অ্যাসিডকেই ল্যাকটিক অ্যাসিড বলে। 2 হাইড্রক্সি প্রোপানয়িক অ্যাসিডকেই কি বলে? ল্যাকটিক অ্যাসিড বলে। ঠিক আছে, তাহলে ইথানল প্লাস হাইড্রোজেন সায়ানাইড, সায়ানোহাইড্রিন, অর্থাৎ সায়ানাইড সংযোজন হবে কার্বনে, আর অক্সিজেনের সাথে কে যাবে? এইচটা যাবে। এরপরে আমরা যদি আদ্র বিশ্লেষণ করি, অর্থাৎ পানি দ্বারা রিঅ্যাকশন করি, সায়ানাইড আদ্র বিশ্লেষিত হয়ে অ্যাসিড তৈরি হবে। সায়ানাইডের আদ্র বিশ্লেষণের সম্পূর্ণ কৌশল তোমাদের আগের ভিডিওতে প্রথম 15 মিনিটে দেওয়া আছে। ঠিক আছে, যারা গত ক্লাস মিস করছিল বা ভিডিও দেখো নাই তারা অবশ্যই আবার দেখে নিবা। ওকে, এবার দেখো, আমরা এই একই রিঅ্যাকশন একটা কিটোনের জন্য কন্টিনিউ করতে পারি। চলে, সেম রিঅ্যাকশনটা আমরা কিটোনের জন্য করতে পারি, যদিও এখানে তোমার একই জিনিস, একই বিক্রিয়া আসলে দুইবার দেখলে সুবিধা হয় কি জিনিসটা একদম মাথায় ঢুকে যায়। ঠিক আছে, সেম জিনিস আবার CH3C CN, এখানে একটা CH3 আর এখানে একটা OH। আমরা যদি এটাকে আদ্র বিশ্লেষণ করি, আদ্র বিশ্লেষণ, তাহলে আমাদের তৈরি হবে হচ্ছে CH3COH CH3COOH বাস 2 হাইড্রক্সি 2 মিথাইল প্রোপানয়িক অ্যাসিড। ক্লিয়ার? দুইটা উদাহরণই খাতায় রেখে দিও, একটা অ্যালডিহাইড দিয়ে একটা কিটোন দিয়ে। যেহেতু আমরা কার্বনিল চ্যাপ্টারটা বলতে একসাথে পড়তেছি, দুইটারই হাইড্রোজেন সায়ানাইড সংযোজনটা একসাথে একটু দেখে নিবা। ঠিক আছে, ওকে। এবার আমরা কিছু বিশেষ বিক্রিয়া পড়বো। দেখো, অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া তোমার 40-50টার উপরে আছে, বাট আমরা 6-7টা পড়বো প্রাথমিকভাবে, যেটা পড়লে আমাদের মোটামুটি আসল জিনিসটা কভার হয়ে যাবে। আচ্ছা, 2 নাম্বার বিক্রিয়া, আমরা এখন একটা সহজ বিক্রিয়া পড়বো, একটা নাম বিক্রিয়া, এটার নাম হচ্ছে ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসেন রিডাকশন বা ক্লিমেনসেন বিজারণ, এটা একটা নাম বিক্রিয়া, একটা বিশেষ ধরনের বিজারণ, যে বিজারণ বিক্রিয়ায় কার্বনিল মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয়। যে বিজারণ বিক্রিয়ায় কার্বনিল মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয়। মিথিলিন CH2, এটাকে আমরা কি বলছিলাম? CH2, এটাকে আমরা মিথিলিন বলি। আচ্ছা, তো এখন তোমরা জানো যে বিজারক হিসেবে কাকে ব্যবহার করা যেতে পারে? যে কোনো ধাতু আর অ্যাসিডের মিশ্রণ হচ্ছে একটা বিজারক। ধাতুর সাথে আমি অ্যাসিড দিচ্ছি, হ্যাঁ, ধাতুর সাথে অ্যাসিড দিচ্ছি, কি তৈরি হয়? আমরা জানি ধাতুর লবণ তৈরি হয়। ধাতুর লবণ যোগ এই যে হাইড্রোজেন গ্যাসটা যেটা তৈরি হয়, এটাই জায়মান হাইড্রোজেন আকারে, অর্থাৎ এটাই আমার বিক্রিয়ককে আক্রমণ করে বিজারিত করে। বিজারণ মানে তড়িৎ ধনাত্মক কোন একটা পরমাণু এসে যুক্ত হওয়া। আচ্ছা, তো বিজ্ঞানী ক্লিমেনসেন যেটা ইউজ করলেন, উনি আরেকটু প্রিসাইজ ম্যাটেরিয়াল ব্যবহার করছেন। উনি জিঙ্কের সাথে মার্কারিকে অ্যামালগাম করে নিয়েছেন, অর্থাৎ হাইব্রিড বা সংকরায়ন তোমার হচ্ছে সংকর করে নিয়েছেন। তো জিঙ্ক ইনটু মার্কারি, এটাকে বলে জিঙ্ক অ্যামালগাম। তো জিঙ্ক অ্যামালগাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বিজ্ঞানী ক্লিমেনসেনের বিকারক বলে। বিকারক মানে কি? স্পেশাল কাইন্ড অফ রিয়াজেন্ট।
রিঅ্যাক্ট্যান্ট, স্পেশাল বিক্রিয়ক, ঠিক আছে, এটাকে বলে আমরা বিকারক, বিশেষ ধরনের বিক্রিয়ক বা বিকারক। তো জিঙ্ক অ্যামালগাম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে ক্লিমেনসেন বিকারক বলে। তো এইটা যদি আমরা কোনো জায়গায় দেখি বুঝতে পারবো যে ক্লিমেনসেন বিজারণ হয়েছে। কাজে কোথায় লাগবে? কাজে লাগবে হচ্ছে এমসিকিউ তে, কাজে লাগবে হচ্ছে উদ্দীপক সাজানোতে। কিভাবে? দেখো, আমি যদি বলি যে এটা হচ্ছে আমার একটা প্রোপানন, এবং তোমাকে যদি একটা এমসিকিউ কিংবা উদ্দীপক সাজানো হয় যোগ HCl দিয়ে, ঠিক আছে, HCl দেওয়া মানে এখানে দুইটা জার্মান হাইড্রোজেন, কি পাবো প্রোডাক্টে বলো দেখি তোমরা? উৎপাদটা কি হবে? CO CH2 হয়ে যাবে, তাই না? CO CH2 হয়ে যাবে। তাহলে যে বিজারণ বিক্রিয়ায় কার্বনিল মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয় তাকে আমরা কি বলি? ক্লেমেনসেন বিজারণ বলি। সো আমার কাজ জাস্ট এইটাকে চেঞ্জ করা, এইটাকে চেঞ্জ করে CH2 আর বাকি যা আছে তাই, ঠিক আছে। এটা একটা প্রোপেন, এটা নিশ্চিতভাবে কি একটা প্রোপেন। তোমার কি লাভ হলো বলো দেখি? তোমার মাঝখান দিয়ে লাভ হলো তুমি অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার থেকে এক লাফে এখন অ্যালকেন চ্যাপ্টারে জাম্প দিয়ে ফেলছো। তুমি পড়তেছি অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন থেকে সরাসরি অ্যালকেন যাওয়ার এটাই হচ্ছে পদ্ধতি, ঠিক আছে। তাহলে যে বিজারণ বিক্রিয়া কার্বনিল মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয় জিঙ্ক অ্যামালগাম আর HCl মিশ্রণের উপস্থিতিতে তাকে বলা হয় ক্লেমেনসেন বিজারণ। মার্কারি এখানে ব্যবহারের একটাই লজিক, সেটা হচ্ছে মার্কারির বিক্রিয়ার হার বাড়াতে সবসময় হেল্প করে, মার্কারি খুবই সক্রিয়। হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপর আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় আমাদের 3 নম্বর বিক্রিয়া, যেটা হচ্ছে অ্যালডল। আমরা এই গত আধা ঘন্টায় আমাদের পোর্শনটা শেষ করে ফেলছি, এখন আমরা একটু ইন্টেন্স পোর্শনে ঢুকবো। ইন্টেন্স, বাট আমি খুবই চেষ্টা করবো যে তোমাদের এখনই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমার বিক্রিয়ার নাম হচ্ছে অ্যালডল বিক্রিয়া। ফার্স্ট বিক্রিয়াটার টাইটেল হচ্ছে অ্যালডল বিক্রিয়া, ঠিক আছে, ওকে। অ্যালডল, এখন থেকে যতগুলো বিক্রিয়া আমরা দেখবো এগুলোর বিশেষ শর্ত আছে, অর্থাৎ সবাই এই বিক্রিয়া দিবে না, যারা ওই শর্তটা ফিল আপ করবে তারাই শুধু এই বিক্রিয়া দিতে পারবে। তো অ্যালডল বিক্রিয়ার শর্ত নাম্বার 1, আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে, আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড, এমন কার্বনীয় যৌগ, আসলে এমন অ্যালডিহাইড কিটোন এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে এমন কার্বনিল যৌগসমূহ এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যালডল বিক্রিয়া, শর্ত নাম্বার 1। 2 নম্বর শর্ত, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এই বিক্রিয়া হয়, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এই বিক্রিয়া হয়। 3 নাম্বার, প্রত্যেক ক্ষেত্রে 2 মোল করে বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, 2 মোল করে বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে প্রত্যেক ক্ষেত্রে, ঠিক আছে। ওকে ভাইয়া, আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন কাদের আছে? চলো, এই একটা কথা মনে রাখবা, এগুলো রিটেনে আসার আগে প্রথম কাজ হচ্ছে কি এগুলোর এমসিকিউ সলভ করে ফেলা। আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড। তো দেখি আমরা প্রথমে একটা উদাহরণ দেখি, CH3COH। দেখো ভাইয়া, আলফা কার্বন কাকে বলে? এটা কার্যকরী মূলক, কার্যকরী মূলকের পাশের কার্বনকে আলফা কার্বন বলে। এখানে হাইড্রোজেন একটা না তিনটা আছে, সুতরাং এটা এই বিক্রিয়া দিবে, একটা থাকলেই হবে। আচ্ছা, আমরা যদি বলি প্রোপানন, আমরা যদি বলি প্রোপানন, আচ্ছা, এটা আমার কার্যকরী মূলক, কার্যকরী মূলকের পাশের কার্বন আলফা কার্বন, সুতরাং এটা এই বিক্রিয়া দিবে, নো ডাউট। এইটা দিবে কিনা, HCOH মিথানল, এইটা কার্যকরী মূলক, এখানে পাশে কোনো কার্বনই নাই, আলফা কার্বনই নাই, সুতরাং এটা এই বিক্রিয়া দিবে না, ঠিক আছে। কে বিক্রিয়া দিবে? আলফা কার্বনে হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড। কথা হচ্ছে ভাইয়া কেন, এই কেন তোটা 2 থেকে 3 মিনিট পরে পাবা, ঠিক আছে। আলফা কার্বনে কেন হাইড্রোজেন দরকার একটু পরে বুঝতে পারবা, যখন এই বিক্রিয়াটা কৌশল দেখবা তখনই বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এইটা এই বিক্রিয়া দিবে না, ওকে। আচ্ছা, আরেকটা আমি যদি বলি এই উদাহরণটা 2,2 ডাইমিথাইল প্রোপানেল, এইটা কি এই বিক্রিয়া দিবে? অ্যালডল বিক্রিয়া দিবে কি দিবে না? ইয়েস অর নো? 2,3 ডাইমিথাইল প্রোপানেল, 2,3 ডাইমিথাইল প্রোপানেল এটা দিবে না, কারণ এটার পাশের কার্বনে হাইড্রোজেন নাই, ঠিক আছে, এটা পাশের কার্বনে বা আলফা কার্বনটাতে হাইড্রোজেন নাই, ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া কৌশল দেখলাম, বিক্রিয়াটা কি? চলো আমরা এবার বিক্রিয়াটা দেখবো, বিক্রিয়াটা দেখা যাক। বুঝলাম, ঠিক আছে, সবাই যারা যারা এই শর্ত দেখাবে তারাই এই বিক্রিয়া দিবে। সো আমরা বিক্রিয়াটা লিখি, আমরা প্রথমে উদাহরণ হিসেবে নিলাম ইথানল, যে কোনো উদাহরণ নিতে পারতাম, আমরা একটু ছোটখাটো একটা উদাহরণ নিই। কি শর্ত দেওয়া হয়েছে? যেমন তোমরা জানো যে অনেকগুলো বিক্রিয়াতে তোমরা 2 মোল করে নিতে হবে, এই শর্তটা পড়ে আসছে, যেমন উডস বিক্রিয়া 2 মোল করে নিছো, কোপ সংশ্লেষণ বিক্রিয়া ডাবল ডাবল করে নিতে হয়, না হলে লজিকে মিলে না, রিয়াকশন করার পরে দেখা যাচ্ছে যে জিনিসটা হচ্ছে না। আচ্ছা, তো লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে তাপ দিব, এইটার যখন উৎপাদটা প্রোডাক্টটা আমি লিখবো, তোমার মাথার 10 থেকে 12 হাত উপর দিয়ে চলে যাবে,
কিছুই বুঝবা না, বাট তুমি ধৈর্য ধরবা, কারণ কিছুক্ষণের মধ্যে তোমাকে এটার কৌশল দেখানো হবে। এটার প্রোডাক্ট হচ্ছে এমন, এবং এই প্রোডাক্ট যখন একটা ছাত্র তার লাইফে ফার্স্ট দেখে, সে কিছুই বোঝে না। কেউ বলতে পারো এটা বুঝছো তুমি? কোথায় কি ছিল? হ্যাঁ, হঠাৎ করে কোত্থেকে ওএইচ আসলো, কোত্থেকে সিএইচও আসলো, হ্যাঁ, আবার হঠাৎ 2 কার্বন 4 কার্বনের যোগ হয়ে গেল, ডাবল হয়ে গেল সবকিছু, তাই না? আচ্ছা, একটু ধৈর্য ধরো, এখনই তোমাকে এটার কৌশল দেখানো হবে, এবং কৌশল দেখার পরে তুমি যেটা দিয়েই এই প্রশ্ন আসুক না কেন তুমি পারবা। দেখো ভাই, আমাদের বইগুলাতে যতগুলো ইন্টারমিডিয়েট বই আছে সবগুলাতে ইথানল দিয়ে এই উদাহরণটা দেওয়া। স্টুডেন্টরা ধরেই নেয় যে ইথানলই প্রশ্নে আসবে, এবং আমি মুখস্থ লিখে দিব 3 হাইড্রক্সি বিউটানল, এটা আমি মুখস্থ লিখে দিব। কিন্তু এটা মুখস্থ করে তুমি বেশি দূর পার পাইতে পারবে না, কারণ তোমাকে যদি ইথানলের বদলে আমি প্রোপানল দিয়ে দিই, তুমি আর আনসার লিখতে পারবে না। ফার্স্ট অফ অল এখানে একটা কথা বলতে হবে, এই জিনিসটা আমরা খাইছি কিনা কখনো। এটা মোটামুটি বলা যায় ছোটকালে সবাই খাইছি এটা, ঠিক আছে? এটা ছোটকালে সবাই খাইছি, এটা হচ্ছে কাশির সিরাপ। দিস ইজ কল্ড দ্য অ্যালডল। ছোটবেলায় যখন আমাদের জ্বর কিংবা ঠান্ডা কিংবা কাশি হতো, তখন কিন্তু বাচ্চাদের প্যারাসিটামল দেয় না, বাচ্চাদের দেওয়া হয় হচ্ছে সিরাপ জাতীয় ওষুধ। এটাই হচ্ছে সেই কাশির সিরাপ, যেটা আমরা অ্যালডল বলি। ও ভাই, অ্যালডল মানে কি? এমন একটা যৌগ যেখানে অ্যালডিহাইডের অ্যাল আছে আর অ্যালকোহলের অল আছে। অ্যাল অ্যান্ড অল, এ ডি মানে কি অ্যান্ড, অ্যাল অ্যান্ড অল, অর্থাৎ এরকম আর কি জিনিসটা। একসাথে উচ্চারণ এভাবে করতে পারি, অ্যাল অ্যান্ড অল equal to aldol, L and all aldol, ঠিক আছে? তো এটা মনে রাখবা জাস্ট যে এটা একটা কাশির সিরাপ, হাইড্রক্সি বিউটানল, অ্যালডল হচ্ছে কাশির সিরাপে ব্যবহৃত হয়, ঠিক আছে? এখন কৌশল দেখা যাক, খুবই চমৎকার কৌশল এটার। প্রথম ধাপ, দেখো, একটু ফার্স্ট অফ অল একটু বলে দিচ্ছি, এখানে যে OH মাইনাস তুমি দিছো, এটা কি লঘু নাকি গাঢ়? এটা লঘু। যেহেতু ভাইয়া এটাকে তুমি লঘু নিয়ে ফেলছো, সুতরাং এইটা নিউক্লিওফাইল হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। নিউক্লিওফাইল সে হতে পারে, মানে যে কিনা মানে সেই আক্রমণ করার, কার্বনিল কার্বনে আক্রমণ করার প্রবণতা তাড়াতাড়ি দেখাইতো, যার ঘনমাত্রা ঠিক আছে। লঘু মানে একেবারে দুর্বল ঘনমাত্রার OH মাইনাস নিছি। তাহলে কৌশল প্রথম ধাপ হচ্ছে নিউক্লিওফাইল তৈরি করা এখানে, ঠিক আছে? তো আমি, যেহেতু এখানে 2 মোল ব্যবহৃত হয়, আমি এখানে 1 মোলকে এভাবে লিখলাম। আমি যদি আলফা হাইড্রোজেনটাকে এভাবে তুলে লিখি, কারো কোনো আপত্তি আছে? কেউ মন খারাপ করবা? অর্থাৎ আলফা কার্বনের হাইড্রোজেনটাকে এভাবে লিখছি CH3CHO, ওকে? OH মাইনাস সে লঘু, লঘু বিধায় সে নরমালি আক্রমণ করার কথা কার্বনিল কার্বনে, বাট সে এটা করতে পারতেছে না, কারণ সে তার এখানে পাত্তাই নেই। সে কি কাজ করবে? কিছু একটা তো করতে হবে। সে এখানে কি করবে? সে এখানে প্ররোচিত করবে হচ্ছে হাইড্রোজেনকে, যে ভাই চলো আমি তোমাকে পানি আকারে এখান থেকে বের করে নিয়ে আসি, তুমি প্রোটন আকারে চলে আসো, আমরা পানি হয়ে যাব। এই প্ররোচনা দিয়ে এখান থেকে সে আলফা হাইড্রোজেনকে অপসারণের বা ক্ষার ধর্ম পালনের চেষ্টা করবে। অর্থাৎ তুমি জানো সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারও একটা নিউক্লিওফাইল, এখানে সে কি আকারে আচরণ করতেছে? ক্ষার আকারে আচরণ করতেছে। অর্থাৎ এখান থেকে সে প্রোটন সরায় দিলে, প্রোটন মানে কি? হাইড্রোজেন তার ইলেকট্রন রেখে চলে যাবে। 2টা ইলেকট্রন রেখে চলে যাওয়া মানে এখানে কি থাকা? এখানে নেগেটিভ চার্জ থাকা। এখানে কি থাকে? এখানে নেগেটিভ চার্জ থাকা, ঠিক আছে কি কথাটা? ওকে। বইয়ের একমাত্র বিক্রিয়া যেখানে নিজের বিক্রিয়ায় সে নিজে নিউক্লিওফাইল, যে নিউক্লিওফাইল। আমরা কি এইটাকে একটা নিউক্লিওফাইল বলতে পারি? আমি তোমাদের একটা লাইন বলছিলাম, সকল কার্বন আয়ন নিউক্লিওফাইল, সকল কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল। তো এটাকে আমরা একটা নিউক্লিওফাইল বলতে কারো আপত্তি হওয়ার কথা না। একমাত্র বিক্রিয়া নিজের বিক্রিয়ায় নিজেই নিউক্লিওফাইল, অর্থাৎ তার 2 মোল হচ্ছে 1 মোল নিউক্লিওফাইল তৈরি করবে, আরেক মোল মৌ বিক্রিয়ক আকারে অংশগ্রহণ করবে, আরেক মোল মূল বিক্রিয়ক আকারে অংশগ্রহণ করবে। চলো দ্বিতীয় ধাপটা দেখাই দিই, তোমাদের আর একদমই এখন কষ্ট হবে না। এই হচ্ছে আমার দ্বিতীয় মোল বা আমার আসল হিরোর এন্ট্রি হলো এখানে। আর এখানে কে অপেক্ষা করতেছে তার জন্য? তারই আরেকটা সহজাত ভাই, যে কিনা নিউক্লিওফাইল হয়েছে মাত্র। সো এখন মূল বিক্রিয়া যেভাবে লেখা সেভাবে লিখবো। অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে, কার্বন পজিটিভ চার্জ যুক্ত কার্বনে আক্রমণ করছে হচ্ছে আমার এইটা। বাস, বিক্রিয়া আমার এখানে শেষ হয়ে যাবে। একটু খেয়াল করো প্লিজ, মনোযোগ সরাতে পারবা না, একটু হাতের দিকে খেয়াল করো। অনেকেই এগুলো অনেক কঠিন মনে করে, কিছুই কঠিন না, খালি দেখে দেখে লিখবো। এখন CH3, এরপরে কি আছে? CH আছে না, লেখো CH। আর এই যে পুরো বডিটা আছে না, ফুল বডিটা, এই ফুল বডিটা এখানে যুক্ত করে দাও, ফুল বডিটা এখানে যুক্ত করে দাও, দিছো না?
আচ্ছা, উপরে কি রয়ে গেছে বলো দেখি। উপরে অক্সিজেন যে দ্বিবন্ধন থেকে ইলেকট্রন টান দিছে, ও কি হয়ে গেছে? ও মাইনাস হয়েছে না? ও মাইনাস। এটাকে কি তুমি ও মাইনাস আকারে রাখবা? না। ওই যে মনে আছে প্রথম ধাপে একটা প্রোটন সে বাইর করছিল না, পানি করছিল না? পানি যে কোনো মুহূর্তেই কাজে লাগাই দিতে পারে। পানির কাজ কি আর, পানি যেহেতু দ্রবণে আছে সে যখন দরকার প্রোটন সাপ্লাই দিতে পারবে অক্সিজেনের কাছে। এখন দেখো জিনিসটা কত সহজ হয়ে গেল তোমার জন্য। এখন কিন্তু আর কেউ এইটা চিন্তা করা লাগবে না, আয় হায় আমি অন্য উদাহরণ দিলে কেমনে পারবো। তুমি তো ট্রিক্স জানো। তোমার কাজ বলে দিই, শর্টকাট বলি তোমারে। তুমি আলফা কার্বন থেকে হাইড্রোজেনটা সরায় দিবা, সরায় দিয়া কার্বনিল কার্বনে আটকায় দিবা, এটাই তোমার আনসার। তুমি আলফা কার্বন থেকে হাইড্রোজেনটা সরায় দিবা, কার্বনিল কার্বনে আটকায় দিবা, আর কার্বনিল কার্বনের অক্সিজেনের উপরে একটা হাইড্রোজেন বসায় দিবা। এইটা হচ্ছে তোমার অ্যালডোল বিক্রিয়ার আনসার। অ্যালডোল। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম থেকে আবার বলে দিচ্ছি ভাইয়া, এই বিক্রিয়ায় আমার আলফা কার্বনে কি লাগতেছে? আলফা কার্বনে হাইড্রোজেন এই কারণে লাগতেছে, যদি হাইড্রোজেন না থাকে আমি কার্বনায়ন তৈরি করতে পারবো না, কারণ হাইড্রোজেন অপসারণের মাধ্যমেই আমার কার্বনায়নের সৃষ্টি। এখান থেকে আমি হাইড্রোজেনকে ধরে নিয়ে আসবো, হাইড্রোজেন তার ইলেকট্রন এখানে রেখে দিয়ে আসবে। হাইড্রোজেন কি আকারে যাবে? এইচ আকারে না এইচ প্লাস আকারে? এইচ প্লাস আকারে যাবে, মানে ইলেকট্রনটা রাইখা আসা। তাহলে হাইড্রোজেন এবং কার্বন দুইজনেরই ইলেকট্রন এখানে রয়ে গেছে, মানে দুইটা ইলেকট্রন। সো দিস ইজ এ নিউক্লিওফাইল। এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল এই বিক্রিয়ায়। এটা একটা কার্বনায়ন অথবা এটা একটা নিউক্লিওফাইল। এই বিক্রিয়ায় সে নিজেই নিজের গায়ে অ্যাটাক করবে। এই নিউক্লিওফাইলটা নিজের বডিতে অ্যাটাক করে বসছে। তার কয় মোল নিছো? 2 মোল নিছো না? তো তার আরেক মোলের কাজ কি? তার আরেক মোলের কাজ হচ্ছে বিক্রিয়াটা কমপ্লিট করা। ঠিক আছে, বিক্রিয়াটা কমপ্লিট করা। এখানে তুমি নিউক্লিওফাইলটা আক্রমণ করে দিছো, দিয়ে একসাথে তুমি 4 কার্বন পেয়ে গেছো। এটা হচ্ছে আমাদের অ্যালডোল বিক্রিয়া। এখন অ্যালডোল বিক্রিয়া সবার ক্লিয়ার না ভাইয়া একদম? আচ্ছা, এই যে কৌশল শিখছো, তোমাকে কোনো উদাহরণ দিয়ে আর আটকাতে পারবে না। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 2 অনু প্রোপানল। গত ব্যাচকেও দিছি, গত ব্যাচ এটা হোমওয়ার্ক লিখতে লিখতেই ওরা আনসার বলে ফেলছে। ঠিক আছে, 2 মোল প্রোপানেল লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড কোশ্চেন। এইটা সবাই হোমওয়ার্ক, সবার নোট খাতা যেন আমি এটা দেখি। ঠিক আছে, কেউ যেন বাদ না যায়, কাউকে আমি যেন সবার নোট খাতা এটা পাই যে 2 মোল প্রোপানেল নিয়ে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে তাপ দিলে উৎপাদটা কি হবে। সুন্দর মতো কৌশল সহ আনসারটা নোট খাতায় লিখবা, কৌশল সহ। ঠিক আছে, কারণ পরীক্ষায় ইথানল ছাড়া প্রোপানেলও আসতে পারে। চলো, এখন আমরা একটু একটা স্টেপ আগাই, সামনে সামান্য একটা ধাপ সামনের দিকে আগাই। সেটা হচ্ছে, তোমাকে যদি প্রশ্নে তারা অ্যালডোল বিক্রিয়া না বলে, যদি বলে দেয় অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, তাহলে তোমাকে একটা ধাপ বাড়াইতে হবে, আরো একটা ধাপ বাড়াইতে হবে। সেটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন। বললাম না অ্যালডোলটা কি? এটা এক ধরনের মেডিসিন, আমরা এটা ইউজ করি হচ্ছে কাশির সিরাপ বা সিরাপ জাতীয় তোমার ইয়াতে প্রোডাক্টে। তো এখন ঘনীভবন মানে তুমি যদি এটাকে জৈব যৌগে, ঘনীভবন কথার অর্থ এখান থেকে পানি সরিয়ে এটাকে সংরক্ষণ করা। পানি সরিয়ে দাও, ঘনীভবন মানে হচ্ছে ওয়াটার চলে যাওয়া, বানানো, ঘন করা আর কি। যেমন আমরা যদি একটা জিনিসকে পানির দ্রবণকে যদি তাপ দিই, পানিটা চলে গেলে দ্রবণটা ঘন হয়ে যাবে না? তেমনি অ্যালডোল ঘনীভবন মানে হচ্ছে জিনিসটাকে ঘন করা। ঠিক আছে, ওকে। এখন এই যে আমরা এই জিনিসটাকে ঘনীভূত করব, ওকে, আমাদের অ্যালডোল প্রোডাক্ট যা ছিল আমরা আর একটা ধাপ বেশি লিখবো। প্রক্রিয়া কমপ্লিট করার পর তুমি আরেকটা ধাপ লিখবা। আমি কি বললাম, এটাকে আমি সংরক্ষণ করব কিভাবে? ঘনীভূত করে। ঘনীভূত করা মানে একটা জৈব যৌগ থেকে পানি সরানো। আমাকে ফার্স্ট কথা হচ্ছে, পানি সরানোর জন্য কি কি জিনিস ব্যবহার করা যেতে পারে একটু বলো দেখি কমেন্টে, কে কোনটা জানো? একটা জৈব যৌগ থেকে পানি সরায় দেওয়ার জন্য কি কি জিনিস ব্যবহার করা যেতে পারে? নিরোধক, সালফিউরিক অ্যাসিড, তাই না? আচ্ছা, সব ম্যাক্সিমামেরই তোমাদের আনসার হচ্ছে সালফিউরিক অ্যাসিড। বাট আরো আছে, এই যে শাহিন একটা আনসার দিছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টাঅক্সাইড, আছে না অনেক? ঠিক আছে, তো আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন একটা নিলাম, দিয়ে একটু তাপ দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমার সেকেন্ড কোশ্চেন, এটার আনসারও তোমাদের দিতে হবে। OH যাবে এই কার্বন থেকে, এখানে এতগুলো হাইড্রোজেন আছে, কোনখান থেকে হাইড্রোজেন যাবে? কোন নীতি এখানে ফলো করব? কোনখান থেকে হাইড্রোজেন চলে যাবে অপসারণের সময়?
সাইজেফ নীতি, ভেরি গুড, সাইজেফ। দিস ইজ নট মার্কভ-নিকভ, দিস ইজ সাইজেফ। আলফা কার্বন, বিটা কার্বন, যে বিটা কার্বনে কম সংখ্যক, বলছিলাম না গরিবের উপর অত্যাচার, তাই না? অপসারণ বিক্রিয়া মানে কি? গরিবের উপর অত্যাচার, এই ধরনের কিছু একটা, যার কাছে কম আছে সেখান থেকেই চলে যাবে। অর্থাৎ এই হাইড্রোজেন, এই কার্বন থেকে হাইড্রোজেনটা চলে গিয়ে এটাকে বলবো অ্যালডল ঘনীভূত উৎপাদ। অর্থাৎ তুমি সংরক্ষণ করতেছো এটাকে, তুমি ওএইচ মূলকটাকে অপসারণ করে এভাবে তুমি প্রোডাক্টটা রাইখা দিতেছো, এটাকে ঘনীভূত উৎপাদ বলে এটাকে। ঠিক আছে, এটাকে আমরা একটা বলি অসম্পৃক্ত অ্যালডল। কি বলি? অসম্পৃক্ত একটা যৌগ। অসম্পৃক্ত এই কারণে, কারণ হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, মানে আমরা জানি অ্যালকিন বা অ্যালকাইন, এই পাই বন্ধনটাকে আমরা কি বলি? এই যে অ্যালিফেটিকের যে পাই বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধনকে অসম্পৃক্ত বলি। এটা একটা মেডিসিন। তো এটার একটা নাম আছে ভাইয়া, এটা আমাদের ভর্তি পরীক্ষায় আসে, এটার নাম হচ্ছে ক্রোটোন্যালডিহাইড। বাণিজ্যিক নাম আর কি, বাণিজ্যিক নামে পাওয়া যায়, এটা ক্রোটোন্যালডিহাইড। ঠিক আছে, ক্রোটোন্যালডিহাইড। তোমার এই উদ্দীপকে একটু খেয়াল করবা, ঘ মার্কের প্রশ্নে তোমাকে কি বলছে অ্যালডল বিক্রিয়াটি লিখো নাকি অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটি লিখো? তাহলে ঘনীভবন বললে একটা ধাপ বাড়াবা, অ্যালডল বললে একটা ধাপ না বাড়াইলেও চলবে, বাট লিখলেও কোনো আপত্তি হবে না। ঠিক আছে, ওকে। আর আমরা কি শিখলাম দেখছো ভাইয়া, আমাদের কিন্তু কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে, আগের চ্যাপ্টারের পড়াগুলোই আমাদের লাগতেছে। এই যে অপসারণ বিক্রিয়া, ঘনীভবন মানে এক ধরনের অপসারণ, পানি সরায় দেওয়া, আমরা অপসারণ শিখলাম, অপসারণ বিক্রিয়া সাইজেফ নীতি, সংযোজন বিক্রিয়া মার্কভ-নিকভ নীতি, অপসারণ বিক্রিয়া সাইজেফ নীতি। ঠিক আছে, ওকে। তোমাদেরকে অ্যালডল বুঝালাম, একটু ইন্টেন্সিফাইড একটা টপিকে মানে ইয়াতে ঢুকবো, মানে একটা এক্সাম্পলে যাব। তোমাদের থেকে ফার্স্টে আইডিয়া নিব, এরপর আমি আনসারটা বলবো। দেখো, আহ তুমি তোমরা জানো যে অ্যালডল বিক্রিয়া, তারা যারা ওই শর্তটা ফিল আপ করে, আলফা কার্বনে হাইড্রোজেন আছে তারাই দিবে। তো এমন কাউকে আমি নিলাম, আমি 1 মোল নিলাম ইথানল আর আরেক মোল নিলাম প্রোপানল, 2 মোলই তো নিতে হবে তাই না? তো আমি 1 মোল নিলাম, অর্থাৎ আমি এখানে মিক্সড করলাম। দিস ইজ কল্ড মিক্সড অ্যালডল, দিস ইজ কল্ড মিক্সড অ্যালডল। মিক্সড মানে কি ভাইয়া? মিক্সড অ্যালডল মিন যে একটা একটা হচ্ছে তোমার ইথানল আর একটা হচ্ছে তোমার প্রোপানল। ঠিক আছে, তুমি দুইটা আলাদা আলাদা অ্যালডিহাইড নিলে এবং দুইজনই তোমার ওই ফর্মুলাটা, অর্থাৎ দুইজনই তোমার এটা ফলো করে, অ্যালডলটা ফলো করে, এই জন্য নিলাম। মাই কোশ্চেন ইজ, তুমি কয় ধরনের উৎপাদ এক্সপেক্ট করতে পারো? আমার প্রশ্ন হচ্ছে তুমি কয় ধরনের উৎপাদ আশা করতে পারো? ওকে, তোমরা অনেকে আনসার লেখছো, আমি বলে দিচ্ছি আনসারটা। আচ্ছা, এই ধরনের সিচুয়েশন যদি তোমার সামনে দিয়ে দেয় যে দুইটা আলাদা আলাদা নিল, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা নিল, তো চলো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। অনেকে আনসার লেখছো দুইটা, তো আমার কথা সেটা কি একটা হবে, দুইটা, তিনটা হবে, যাই হোক কয়টা হবে এটা দেখার বিষয় আর কি। চলো, অ্যালডোল বিক্রিয়ার মূল ইয়াটা কি, মজাটা বা মূল সিচুয়েশনটা কোন জায়গায়? নিজের বিক্রিয়ায় নিজেই নিউক্লিওফাইল। পসিবিলিটি নাম্বার 1, এমনটা কি হতে পারে না যে ইথানল নিজে নিউক্লিওফাইল হয়ে নিজেকেই আক্রমণ করছে, নিজেকেই আক্রমণ করে ফেলছে? কারণ তুমি যখন 1 মোল করে নিচ্ছ, 1 মোল মানে একটা, এখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন অণু আছে, কিছু জিনিস থেকে আলফা হাইড্রোজেন যাওয়ার পরেই সে নিজেরই আক্রমণ করে বসে। পসিবিলিটি নাম্বার 2, ইথানল নিউক্লিওফাইল হিসেবে প্রোপানলকে আক্রমণ। পসিবিলিটি নাম্বার 3, প্রোপানল নিউক্লিওফাইল হইছে এবং নিজেকে আক্রমণ করছে, নিজেরই আক্রমণ করে বসেছে। পসিবিলিটি নাম্বার 4, প্রোপানল নিজে নিউক্লিওফাইল হয়ে ইথানলকে আক্রমণ করছে। আমরা জানতে চাইছি না কয় ধরনের, মানে তোমার কি মনে হয় কয় ধরনের উৎপাদ পাইতে পারি টোটাল? এখানে হাইয়েস্ট আমরা এখানে 4 ধরনের উৎপাদ পেতে পারি, 4। ওকে, আচ্ছা, তো এটাতে যাওয়ার আগে তোমরা একটু, তোমাদের কি মনে হয় কোন ইউনিভার্সিটি প্রশ্নটা করতে পারে? কার মাথায় এই আইডিয়া আসছে যে মিক্সড করে দিই অ্যালডলটাকে? এনি আইডিয়া কার কার মাথায়, কোন ইউনিভার্সিটি?
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা আনসারটা পারার জন্য আমি খুবই খুশি। এটা সাস্টেরই কোশ্চেন। আচ্ছা, তো কথা প্রসঙ্গে এখানে একটা কথা করব যে আহ, এটা সাস্টেরই 2016 ব্যাচের এক স্টুডেন্ট ছিল আশরাফ শিকদার। তো 16-17 সেশনের তো আমার ক্যারিয়ারে পাওয়া অন্যতম সেরা ছাত্র বলা যায় তাকে। ম্যাথ অলিম্পিয়াড যারা করছো বা শান্তকে চেনার কথা, কারণ ও ম্যাথ অলিম্পিয়াডে ট্রেনিং করাইছে, ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত ছিল সিলেটের এমসি কলেজে। তো আমার মনে আছে ও যখন ভর্তি পরীক্ষায় যায়, তো ওরা আমি বলছিলাম তুই যদি সাস্টেন এমসিকিউ 20টা না পারোস, মানে 20টাকে আমি তোরে জানে মেরা ফেলবো, আমি এরকম বলছিলাম ওরে। তো ও খুব প্রেসারে ছিল পরীক্ষার আগে দিয়ে যে মানে ওর কিন্তু চান্স হয়ে গেছে, ততদিনে ওর অনেক জায়গায় চান্স হয়ে গেছে। সো সাস্টে চান্স পাইতেই হবে এমন কোনো কিছু না, ওর একটা ফর্মাল এক্সাম, জাস্ট ফর্মালিটি রক্ষার জন্য সে যাইতেছে। তো ও হচ্ছে 19টা এমসিকিউ পারছে, এই এমসিকিউটা ছিল তাদের সঙ্গে। ও না অনেকক্ষণ ভাবতেছে, এটা আমি তাকে আবার পড়াই নাই, মানে এটা আমি তাকে পড়াই নাই, আমিও ধারণা করিনি যে এই প্রশ্ন করেন। এই প্রশ্ন যখন প্রথম সাস্টে আসে আমি হাইসা দিছিলাম দেখে, আমি হাসতেছিলাম প্রশ্ন দেখে। ঠিক আছে, ওকে। তো যখন এটা দেখলাম, তো ও হচ্ছে অপু 10-20 করে দাগায় না, অনেকক্ষণ ভাবছে যে আফরান ভাই তো মাইরা ফেলাইবো বলছে, যদি 20 না দাগায় আসি, ও হচ্ছে আন্দাজ করে একটা দাগাই দিছে, ও 4ই দাগাইছে। অর্ধেক ভাবছে ভাবছে ধুর 4 দাগাই দিই, আনকমন মনে হইতেছে, এবং এটা হয়ে গেছে। তা আমি তখন ওর একটা কথা বলছিলাম যে তোর ভাগ্যটা দেখ, তোর অনেক জায়গায় চান্স হয়ে আছে, তোর ওই ভিত্তিকটা না হইলেও বা কি হইতো, যার হয় তার যেন তার সে যে ওই আন্দাজ মানে ওই আন্দাজটাও হয়। আর যার হয় না, যে বেচারা কোথাও হয় না, ওর ওর আসলে মানে আন্দাজটাও ঠিক মতো লাগে না ভর্তি পরীক্ষায়। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদের এটা এই কারণে দেখালাম, এখানে 4 ধরনের হাইয়েস্ট প্রোডাক্ট প্রবাবিলিটি থাকতে পারে, বা এখানে মূল উৎপাদ কিন্তু ভাইয়া দুইটাই হবে। আমরা সম্ভাবনা বলতেছি দুই মূল উৎপাদের কথা যদি বলি ভাইয়া, মূল উৎপাদ তো আমরা তাই বলবো যে দেখো ভাইয়া, এই CH3CHO যেটা ছিল, CH3CHO যেটা ছিল, হতে পারে এইখান থেকে নিউক্লিওফাইল তৈরি হয়েছে এবং সে আক্রমণ করছে হচ্ছে আমাদের প্রোপানেল অণুতে। প্রোপানেল যে অণুটা সেখানে আক্রমণ করছে, এইটা একটা প্রোডাক্ট। ও যদি একে আক্রমণ করে, এটা একটা সেট, ওয়ান সেট, একটা প্রোডাক্ট না ভাইয়া, যে ইথানেলের এই জায়গাটা নিউক্লিওফাইল হয়েছে এবং সে প্রোপানেলের বডিতে আক্রমণ করছে, কার্বনিলের মধ্যে আক্রমণ করছে। আমাদের সেকেন্ড সেটটা হচ্ছে যে প্রোপানেল, যেটা প্রোপানেলের যে নিউক্লিওফাইল, এটা হচ্ছে প্রোপানেলের নিউক্লিওফাইল আলফা কার্বনের, সে হচ্ছে আক্রমণ করছে কাকে, সে আক্রমণ করছে হচ্ছে আমাদের ইথানেলকে। ঠিক আছে না, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেট। সো মেইন প্রোডাক্ট আসলে আমরা দুইটাই পাবো, কিন্তু সম্ভাবনা কিন্তু রয়ে যায় নিজেই নিজের বডিতে আক্রমণ করে ফেলা। কারণ এটা ইতিপূর্বে আমরা দেখছি যে ইথানেল নিজেকে আক্রমণ করে আনসার আনতেছে, অ্যালডল তৈরি করতেছে। ঠিক আছে, সো তোমাদের সবার হোমওয়ার্ক তোমাদের নোট খাতায় অবশ্যই থাকবে, এই যে এক অণু ইথানেল আর এক অণু প্রোপানেল নিয়ে টোটাল 4টা পসিবিলিটি, যে সবগুলো আনসার, আমি কিন্তু বারবার বলতেছি সবার খাতা চেক করা হবে এটা। ঠিক আছে, সবগুলো আনসার, অল পসিবল 4 প্রোডাক্টস, প্রোডাক্ট গুলো আইউপেক না আমার। তোমার কাজ বেশি না রে বাবা, কৌশল দেখানো লাগবে না, কৌশল বাদ দিয়ে দাও, কৌশল নষ্ট করো না, জাস্ট যুক্ত করে দাও। জাস্ট বিটা, তোমার আলফা কার্বন দিয়ে এখানে একবার যুক্ত করে দাও, আবার এইটার আলফা কার্বন দিয়ে এখানে একবার যুক্ত করে দাও, দুইটা পসিবিলিটিস, দুইটা জোড়া লাগাই দাও, অক্সিজেনের সাথে হাইড্রোজেন দিয়ে OH বানায় রাখো। ঠিক আছে, ওকে। এইটা গেল আমাদের অ্যালডল। সো অ্যালডল নিয়ে আশা রাখি আমাদের প্রবলেম হবে না, ইভেন আমাদের মিক্সড অ্যালডলও যদি ভর্তি পরীক্ষায় আসে আমরা এটা কভার করতে পারবো। ওকে, আচ্ছা, ভর্তি পরীক্ষায় তোমার এরকম প্রস্তুতি থাকতে হবে যে তোমাকে হঠাৎ করে কিটোন দিয়ে দেয়, কিটোন দিয়ে অ্যালডল চায়, তোমাকে আনসার লেখার সামর্থ্য থাকতে হবে, কারণ তুমি প্রসেস জানো, নিজেই নিজের গায়ের মধ্যে আক্রমণ করবে, নিজে নিউক্লিওফাইল হবে, আলফা কার্বন থেকে হাইড্রোজেন সরে গিয়ে নিজের গায়ের মধ্যে আক্রমণ করে দিবে। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা আমাদের ফোর্থ রিয়াকশন, যেটা সেটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশন। ক্যানিজারো, এটাও একজন সায়েন্টিস্টের নামে। আমরা আজকে ম্যাক্সিমামই যে সকল বিক্রিয়া পড়বো সবগুলোই হচ্ছে স্পেসিফিক শর্ত আছে। ক্যানিজারো বিক্রিয়ার শর্তগুলা কি কি, চলো ফার্স্ট অফ অল শর্ত পড়বো। আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন নাই এমন অ্যালডিহাইড, আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন নাই এমন অ্যালডিহাইড, অথবা আলফা কার্বন পরমাণুই নাই, আলফা কার্বন পরমাণুই নাই এমন অ্যালডিহাইড, এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। অর্থাৎ কি বুঝলা, যারা অ্যালডল দেয় তারা ক্যানিজারো দিবে না, যারা ক্যানিজারো দেয় তারা অ্যালডল দিবে না। অ্যালডলের জন্য লাগবে আলফা কার্বনে হাইড্রোজেন, ক্যানিজারোতে আলফা কার্বনে আমার হাইড্রোজেনের কোনো দরকার নেই। ঠিক আছে, বা কার্বনই দরকার নেই। ওকে, তাহলে এই হচ্ছে শর্ত। এরপরে আমি দেখাচ্ছি কারা কারা এই বিক্রিয়া দিবে। 2 নাম্বার শর্ত হচ্ছে আমাদের এটা তীব্র বা গাঢ়।
গাঢ় নিউক্লিওফাইল, যেটা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এই বিক্রিয়া হবে। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হবে। আর 3 নম্বর শর্তটা আগের মতোই, প্রত্যেক ক্ষেত্রে 2 মোল করে বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। প্রতি ক্ষেত্রে 2 মোল বিক্রিয়ক, প্রতি ক্ষেত্রে 2 মোল বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে তীব্র বা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে রিঅ্যাকশন হচ্ছে এটা, তার মানে বুঝতেই পারতেছো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিউক্লিওফাইল আকারে কাজ করবে প্রথম ধাপে এবং আক্রমণ করবে। ওকে, তো কেনেজেরো বিক্রিয়াটা সহজ আছে। কেনেজেরো বিক্রিয়া কেউ যদি কৌশল নাও জানে, কৌশল পর্যন্ত ডিপে নাও পড়ে, সে প্রসেস অনুযায়ী পারবে। আচ্ছা, সেটা হচ্ছে ক্যানিজারো। সবার আগে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে ক্যানিজারো একটা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। ক্যানিজারো একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। কেমন ডিসপ্রপোর্শনেশন? ডিসপ্রপোর্শনেশন মানে এমন একটা বিক্রিয়া যেখানে একই বিক্রিয়ায় একই অণুর মানে একই পদার্থের 1 মোলের জারণ হয়, আরেক মোলের বিজারণ হয়। যে বিক্রিয়ায় জারণ বিজারণ একসাথে ঘটতেছে, একই অণুর 1 মোলের জারণ ঘটতেছে, আরেক মোলের বিজারণ ঘটতেছে, এই বিক্রিয়াকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন বা অসামঞ্জস্য বিক্রিয়া। তোমাদেরকে জৈব রসায়নের শুরুতে বলছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া একটাই আছে, সেটা হচ্ছে কোপ সংশ্লেষণ। এটা যেমন ভর্তি পরীক্ষায় আসে বা এইচএসসির এমসিকিউতে আসে, তেমনি এটাও আসে। নিচের কোনটি একটি অসামঞ্জস্য বিক্রিয়া? সেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে একটি অসামঞ্জস্য বিক্রিয়া, মনে থাকবে। আচ্ছা, এরপরে আমরা আমাদের মূল কথায় আসি, সেটা হচ্ছে কারা কারা এই বিক্রিয়া দিবে। ফার্স্ট অফ অল, আলফা কার্বনই নাই। সো আলফা কার্বন কার নাই? মিথানেলের আলফা কার্বনই নাই, সুতরাং সে এই বিক্রিয়া দিবে। আচ্ছা, তারপরে যে মনে আছে আমরা যে একটা বিক্রিয়ক লিখছিলাম যেটা আসলে অ্যালডল দেয় না, সুতরাং সেটা ক্যানিজারও দিবে। আলফা কার্বনে হাইড্রোজেন নাই, আলফা কার্বনে হাইড্রোজেন নাই। আচ্ছা, সেটাও ক্যানিজারও দিবে। প্রত্যেকটা জিনিস এগুলো হচ্ছে কার কারা দিবে, এটা কিন্তু পুরা তোমার নোট খাতায় থাকতে হবে ভাই। তুমি সরাসরি তোমার নোট খাতা থেকেই যেন এমসিকিউর অপশনটা পেয়ে যাও। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে যদিও আমি অ্যারোমেটিকের কিছুই পড়াই নাই এখনো, বাট এতটুকু তোমরা হয়তো বা আইডিয়া করে বলতেও পারো। আমাকে বলতে হবে যে এই যে নীল আন্ডারলাইন করা যে কার্বনটা, এখানে হাইড্রোজেন আছে নাকি নাই? এই নীল জায়গাটায় কি হাইড্রোজেন আছে নাকি নাই? এটার নাম বেনজালডিহাইড। এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। ঠিক আছে, বেনজালডিহাইড মানে ওই বেনজিনের সাথে অ্যালডিহাইড। ওকে, তো তোমরা একজন ছাড়া সবাই বলতেছো এখানে নাকি হাইড্রোজেন আছে। বেনজিনকে যদি আমরা এভাবে আঁকি, তোমাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে যে তোমরা বেনজিনটা ওইভাবে দেখতে দেখতে বেনজিনের ভেতরকার গঠনটা, আবরণটার কথা ভুলে যাও। ওকে, এখন যদি আমি এখানে বলি CHO, এটাই কি আমি আঁকছি না? লুক এট দ্যাট কার্বন, ইজ ইট পসিবল টু হ্যাভ 5 বন্ডস? তার মানে এই কার্বনে হাইড্রোজেন নাই। বেনজিন চক্রে যখনই কেউ বসে, ওই জায়গায় কখনো হাইড্রোজেন থাকে না ভাইয়া। ঠিক আছে, নাহলে কার্বনের হাত কয়টা হয়ে যাবে? 5টা হয়ে যাবে। তো এইখানে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, কোনো হাইড্রোজেন নেই। তাহলে অপশনে যদি থাকে নিচের কোনটি ক্যানিজারো দিবে, খুঁজে বের করবা বেনজালডিহাইডও অপশনে আছে কিনা। বেনজালডিহাইড ক্যানিজারো বিক্রিয়া দিবে না, দিবে। বেনজালডিহাইড ক্যানিজারো বিক্রিয়া দিবে, কারণ আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। বেনজিন, আই রিপিট, বেনজিন রিঙে কেউ বসে ওই জায়গায়, ওই যে কার্বনে বসে ওই জায়গায় কখনো কোনো হাইড্রোজেন থাকে না। ঠিক আছে, ওকে। থাকলে ফুল সার্কেলের একটা কথা হচ্ছে ফুল সার্কেল হবে না, প্লাস হাইড্রোজেন এখানে থাকার কোনো সম্ভাবনা নাই, কারণ কার্বনের যোজ্যতাও ফিল আপ হচ্ছে না। ওকে, ওভার হয়ে যাচ্ছে যোজ্যতা। এবার আমরা চলে আসি ক্যানিজারো বিক্রিয়াটা তাহলে কি। আচ্ছা, তাহলে যারা যারা এই বিক্রিয়া দেয় তাদের মধ্যে যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করি, আমাদের সবচেয়ে পপুলার এক্সাম্পল হচ্ছে 2 মোল আমরা মিথানেল নিচ্ছি। মিথানেল কি ব্যবহার করবো এখানে? গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব, তাপ ব্যবহার করব। আচ্ছা, আনসার তোমরাই বলতে পারবা। গত ক্লাসে তোমাদেরকে একটা ট্রেন পড়াইছিলাম, যে ট্রেনে 3টা বগি ছিল, মাঝখানে একটা বগি, সাইডে আর বামে এবং ডানে। আচ্ছা, মাঝখানে ছিল অ্যালডিহাইড কিটোন। বলো দেখি, অ্যালডিহাইড কিটোনের সামনে সামনে যেতে হলে, জারণ করে যেতে হলে কি তৈরি হয়? অ্যালডিহাইড কিটোনের সামনে কি আর পিছনে কি? অ্যালডিহাইডের সামনে কি আর অ্যালডিহাইডের পিছনে কি? অ্যালডিহাইডের সামনে অ্যাসিড। ভেরি গুড তাহিয়া, রাফাত, ভেরি গুড আনসার চলে আসছে। অ্যালডিহাইডের সামনে অ্যাসিড, আর অ্যালডিহাইড পিছনে কে? অ্যালডিহাইডের পিছনে অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বলছি, যে বিক্রিয়ায় এক অণুর জারণ হবে আরেক অণুর বিজারণ হবে, মানে আমরা কৌশলে যাওয়ার আগে কমন সেন্স দিয়ে আনসারটা লিখে ফেলতে পারবো। ঠিক আছে, চলো দেখি এটার এক অণুকে আমরা জারণ করি। জারণ করলে হবে সে 1 কার্বনের অ্যাসিড কি
অ্যাসিড, নরমাল মিথানোয়িক অ্যাসিড। আর এক কার্বনের একটা যৌগকে তুমি যদি বিজারিত করো তাহলে এক কার্বনের অ্যালকোহল, এক কার্বনের অ্যালকোহলের নামও সবাই চিনি, তার নাম হচ্ছে মিথানল। একটা নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড আর একটা নাম হচ্ছে মিথানল। আচ্ছা, এখানে একটু বাই এডিশন একটা একটু কাজ করতে হবে, এই বিক্রিয়াটা আমরা একটু সামনের দিকে নিয়ে যাব। সেটা হচ্ছে দেখো তোমরা সবসময় পড়ে আসতেছো একটা দুর্বল অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষার থাকে, অর্থাৎ বিক্রিয়া যদি ওই 1-2 ফোঁটা শক্তিশালী ক্ষার রয়ে যায়, এরা তো ভাই তুমি বুঝতেই পারতেছো শক্তিশালী ক্ষার দুর্বল অ্যাসিডকে লবণে পরিণত করবে। তুমি এই পর্যন্ত লিখে দিলে ফুল মার্কটা পাবা, স্যাররা এটাই চায় অ্যাসিডের লবণ তৈরি হয়। মূলত দুর্বল অ্যাসিড না, অ্যাসিডের লবণ পর্যন্ত তৈরি হয়ে যায়, কারণ যেখানেই গাঢ় কিছু আছে সেখানেই তো অ্যাসিড থাকলে, দুর্বল অ্যাসিড থাকলে, গাঢ় ক্ষার থাকলে অবশ্যই অ্যাসিডের লবণ তৈরি হবে, এটি স্বাভাবিক। ঠিক আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে সোডিয়াম ফরমেট বা সোডিয়াম মিথানয়েড পেয়ে যাচ্ছি। ওকে, বাস, এটা হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়া। চলো কৌশল দেখব। আমি প্রথমেই বলে নিচ্ছি, অ্যালডলের কৌশল না জানলে যেমন তুমি আনসারই করতে পারবা না, ক্যানিজারো ব্যাপারে কিন্তু ব্যাপার একদমই এমন না। তুমি যদি চাও ক্যানিজারোটা তুমি যদি চাও ক্যানিজারোটা নিজে কিন্তু লিখতে পারো, ঠিক আছে। ওকে, তুমি যদি চাও ক্যানিজারোটা নিজে লিখতে পারতেছো, কারণ জিনিসটা কোয়াইট সিম্পল। একটা ওকে জারণ করতেছো, একটা ওকে বিজারণ করতেছো। জারণ বিজারণ এটাও কমন, যেহেতু অ্যালডিহাইড নিয়ে কথা বলতেছি, অ্যালডিহাইডের জারণে হবে অ্যাসিড, অ্যাসিডটা একটু সামনের দিকে লবণ চলে যাবে, অ্যাসিডের লবণ, যেহেতু এটা গাঢ় ক্ষার আছে তাহলে তো লবণ হবেই। আর অ্যাসিডের পিছনে গেলে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, দ্যাট উইল বি ফাইন। কৌশল আমার দেখার ইচ্ছা একটা প্রশ্নের আনসার বের করার জন্য, জাস্ট একটা প্রশ্ন, ঠিক আছে। চলো, ওকে, কৌশল প্রথম ধাপ। আমি যেহেতু 2 মল অংশগ্রহণ করবে, 1 মল 1 মল করে আমরা কথা বলতেছি। প্রথম ধাপ, দেখো এখানে কিন্তু আমরা OH মাইনাস কে অ্যাজ এ নিউক্লিওফাইল প্রথম ধাপে আক্রমণ করাচ্ছি, এটা আমার স্টেপ 1 প্রথম ধাপ। এর কারণ হচ্ছে OH মাইনাস কিন্তু এখানে ঘনমাত্রা বেশি, গাঢ়ত্ব কিন্তু যথেষ্ট বেশি আছে, সো সো সে ডিরেক্টলি কার্বনে অ্যাটাক করার ক্ষমতা রাখতেছে এবং সে অ্যাটাক করবেও। আচ্ছা, করলে কি হবে দেখো দেখি, এইচ সি এইচ, ঠিক আছে, এখানে OH আছে, ওকে, আর এখানে O মাইনাস, এভাবে থাকলো না জিনিসটা। ওকে, প্রথম ধাপে এটাই তৈরি হলো। এখন এটা না আগা আছে না মাথা আছে, কেমন একটা জিনিস না, এটা একটা আয়ন মনে হচ্ছে। এটা মধ্যবর্তী অবস্থা বিক্রি প্রথম ধাপে যেটা তৈরি হয়। দ্বিতীয় ধাপে ওর সাথেই নতুন এই তোমার মিথানেল অণুটার বিক্রিয়া হবে। কেমন জিনিসটা দেখো, দ্বিতীয় ধাপ, সেকেন্ড স্টেপ। এইটা হচ্ছে আমাদের প্রথম ধাপের আয়নটা, আর আমার এখানে 1 অণু মিথানেল এখনো ইউজ করি নাই, রয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা একেবারে একটি লাইন, কষ্ট করে একটা লাইনই মনে রাখতে হবে, জাস্ট একটাই লাইন। ওকে, দেখো ভাই, অক্সিজেন কি চাবে না আবার ইলেকট্রনটা ব্যাক করায় ফেলতে, কারণ হচ্ছে তার স্বার্থ হাসিল হয়ে গেছে। কিন্তু অক্সিজেন কেন ইলেকট্রন পুল করছিল, ইলেকট্রোনেগেটিভিটি পাওয়ার শো করছে টু অ্যাবজর্ব দ্য হাইড্রোক্সিল আয়ন ইন দ্য কার্বন অ্যাটম। সে চাইছে, আরে বাবা বাবা, আমি তোমাদের গত ক্লাস থেকে একটা কথা বারবার বলতেছি, এসিড হচ্ছে বেস্ট, এসিড হচ্ছে সর্বোচ্চ ব্যাপার, মানে সবচেয়ে রয়্যালিটি হচ্ছে এসিডের কাছে। কেউ এসিড হইতে পারলে আর কোনো কথাই নেই। তো সে চেষ্টা করবে যে এই ইলেকট্রন সে তো আর রাখা দিবে না, ইলেকট্রন পার্শ্ববর্তী নিউক্লিয়াসের দিকে দিয়ে দিবে না, সে রেজোনেন্সের মাধ্যমে রেজোনেট করবে। ঠিক আছে, এই যে মুক্তজোট ইলেকট্রন সিগমা বন্ধনে দিয়ে দেওয়া পাই বন্ধন তৈরি করার জন্য, এটা কি বলে, রেজোনেন্স বলে। সেই ইলেকট্রন এখানে দিলে কার্বন কি ইলেকট্রন নেওয়ার ক্ষমতা রাখে এখন? কার্বন বলো না ভাই আমার তো হাত ফিল আপ হয়ে যাইতেছে। তো কিন্তু কার্বন এটাও ভাববে, আমার এখানে আমি যদি অ্যাসিড তৈরি করতে পারি তাহলে একটা ক্ষুদ্র বলিদান দিতে হবে, কেউকে একজনকে সরাই দিতে হবে। তোমাকে বলতে পারবা কাকে সরায় ফেলবে সেখান থেকে, কারে এখান থেকে সে একদম লাথি মেরে বের করে দিবে? সে যদি দ্বিবন্ধন করতে চায় কাকে সরায় ফেলতে হবে? দ্বিবন্ধন করলে হাত 5টা হয়ে যাচ্ছে, কিন্তু 5টা পারবে না। একটা দ্বিবন্ধন যদি করতে হয় যে কোনো একজনকে সরাইতে হবে, অবশ্যই হাইড্রোজেন, কারণ সে অ্যাসিড হইতে চাচ্ছে। ঠিক আছে না, হাইড্রোজেন। ওকে, বাস তোমরা শিখে গেছো। এর কারণ হচ্ছে তোমাদেরকে এইটার খবরাখবর আমি আগেই দিয়ে রাখছিলাম। লেকচার 7 একটা কথা বলা হয়েছিল, বইতে একটা মাত্র বিক্রিয়া আছে যেখানে হাইড্রোজেন হাইড্রাইড আকারে কাজ করবে। হাইড্রোজেন ক্যান বি নিউক্লিওফাইল সামটাইমস বলা হয়েছিল, একবারই বলছিলাম। এইচএসসির বইতে একবারই হাইড্রোজেন নিউক্লিওফাইল আকারে থাকে, সেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়ার দ্বিতীয় ধাপে। ক্যানিজারো বিক্রিয়ার দ্বিতীয় ধাপে হাইড্রোজেন নিউক্লিওফাইল হিসেবে থাকে। অর্থাৎ
এখানে হাইড্রোজেন যে যাবে সে কি পুরো রাগ নিয়ে চলে আসবে না যে ভাই তুমি থাকো তোমার সবকিছু নিয়ে আমি চললাম, পুরো ইলেকট্রন যা আছে সব নিয়ে চলে আসবে। স্বাভাবিক ইলেকট্রন নিয়ে চলে আসবে হাইড্রোজেন। এখানে চলে আসা মানে এখানে কি ঘটনা ঘটলো দেখো দেখি। এখানে HCH বাস আমরা আমাদের কাঙ্ক্ষিত CH3 পেয়ে গেছি। বলতো ভাইয়া হয় না, CH3O মাইনাস লেখছেন, CH3OH হবে না? আরে বাবা, ওই যে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যে ব্যবহার করছো, পানি আর প্রোটনের কি অভাব পড়ছে কোথাও? এই লাইনে ডিরেক্ট লেখা দিবে অ্যালকোহল, কোনো ডান বামে তাকানোর দরকার নেই। প্রোটন তো আছে দ্রবণে, প্রোটনের অভাব পড়ছে নেওয়ার জন্য? কোনো অভাব পড়ে নাই দ্রবণে। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে আমাদের কৌশল। এখন তোমাকে একটা কথা বলি ভাই, এই কৌশল আমি তোমার কেন পড়াইলাম? তোমাকে কষ্ট দেওয়া আমার মূল টার্গেট না। তুমি এটা এইচএসসি তো আসবে না, বোর্ড পরীক্ষাতেও লাগবে না, ভর্তি পরীক্ষাও লাগবে না, কারণ তুমি তো প্রোডাক্ট লিখতে পারো। তোমার কেউ কৌশল চাবে না, এলডলের কৌশল চাইতে পারে, ক্যানিজারের কৌশল তোমার জিজ্ঞাসা করা হবে না। একটা প্রশ্ন শুধু পড়ানোর জন্য, নিচের কোন বিক্রিয়ায় হাইড্রোজেন নিউক্লিওফাইল আকারে কাজ করে, সেটা হচ্ছে ক্যানিজারো। ক্যানিজারো বিক্রিয়ায় প্রথম ধাপে OH মাইনাস হচ্ছে ফার্স্ট ধাপে নিউক্লিওফাইল, দ্বিতীয় ধাপে হাইড্রাইড হচ্ছে নিউক্লিওফাইল। হাইড্রাইড লাফ দিয়ে গিয়ে অ্যালকোহল তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ এক কথায় হাইড্রাইড যায় দেখেই তো বিজারণ হচ্ছে। বিজারণ মানেই তো তড়িৎ ধনাত্মক একটা পরমাণু, যেটা কিনা যে বিক্রিয়া করার জন্য কোন একটা জায়গায় যুক্ত হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ক্যানিজারো রিঅ্যাকশন। ক্যানিজারো থেকে আর বেশি কথা দরকার নেই, হাইয়েস্ট লেভেল অফ থিংকিং। ঠিক আছে, যে হাইড্রাইড এখানে আছে, আর এর থেকে যে যদি কেউ এই প্রশ্নটা করেও সেটা সাস্টি করবে, অন্য কেউ করবে না, চিন্তা করো না। ঠিক আছে, আমি জানি তো, আমি আমার ডিপার্টমেন্টকে চিনি, আমার স্যারদের চিনি। ঠিক আছে, আমার ডিপার্টমেন্টে কেন অর্গানিকের কোশ্চেনটা একটু হার্ড হয়, এর কারণ হচ্ছে ভাইয়া যেহেতু ডিপার্টমেন্টের প্রফেসর সংখ্যা আমাদের আল্লাহর রহমতে অনেক মানে 37 জন টিচারের মধ্যে প্রায় 22 থেকে 24 জনই প্রফেসর। এখন প্রফেসরের সংখ্যা বেশি, এর মধ্যে অর্গানিকেরই প্রফেসর 10 জনের উপরে। যখন ভর্তি পরীক্ষার প্রশ্নটা হয় যেন অর্গানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেনটা একটু বেশি হয়ে যায়, যেহেতু অর্গানিক ডিপার্টমেন্টের শিক্ষকটা বেশি আমাদের ওখানে। ঠিক আছে, ওকে, চলো এবার ক্যানিজারও শিখলাম। এরপর আমাদের আজকের 5 নম্বর বিক্রিয়া, এটার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। এমসিকিউ এর জন্য এটা লাগবে বেশি। হ্যালোফর্ম, হোয়াট ইজ হ্যালোফর্ম? এই CHX3 এ জাতীয় যৌগকে হ্যালোফর্ম বলে। CHX3 এ জাতীয় যৌগকে হ্যালোফর্ম বলে। ওকে, আচ্ছা, তো হ্যালোফর্ম বিক্রিয়া থেকে পরীক্ষায় আসলে বিক্রিয়াটা না যতটা বেশি গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা শর্তটা। শর্তগুলো গুরুত্বপূর্ণ, যে কারা এই বিক্রিয়া দেখাবে। প্রথমে আমরা এটা শর্ত পড়বো, শর্ত আছে দুইটা। শর্ত নম্বর 1, যে সকল যৌগে CH3CO CH3CO মূলক বিদ্যমান, যে সকল যৌগে CH3CO মূলক বিদ্যমান। CH3CO মূলকের বাংলায় নাম কি লিখবো? মিথাইল কার্বনিল। সি ডবল বন্ড ও মানে কার্বনিল, CH3 মানে মিথাইল। যে সকল যৌগে মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান তারা এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। শর্ত নম্বর 1। শর্ত নম্বর 2, যাদেরকে জারিত করলে CH3CO মূলক পাওয়া যায়। যাদেরকে জারিত করলে, তোমরাই বলো কাদের জারণে অ্যালডিহাইড কিটোন পাওয়া যেতে পারে বলো তো? কাদের জারণে? অ্যালকোহলের জারণে, 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে। ঠিক আছে না? ওকে, চলো এবার আমরা এমসিকিউ এর জন্য কোশ্চেন সলভ বসে বসে। 1 নম্বর শর্ত কারা কারা দেখাবে? দেখো ভাইয়া, খুব সিম্পল ভাবে দেখবো। ইথানল, CH3CO একসাথে আছে না? আছে, রাইট চিহ্ন দিছি। রাইট চিহ্ন দেয়া মানে বিক্রিয়া দিবে। প্রোপানেল দিবে, ইয়েস অর নো? দিবে নাকি দিবে না? CH3CO একসাথে নাই, মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে, তাই না ভাইয়া? তাহলে মাঝখানে গ্যাপ পড়া যাবে না, একসাথে থাকতে হবে। মিথাইল কার্বনিল একসাথে থাকতে হবে, তাহলেই তারা কৌশল, নিশ্চয়ই ভিতরে এমন একটা কৌশল আছে যেটার জন্য CH3CO একসাথে থাকা দরকার আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই প্রোপানেল এই বিক্রিয়াটা দিচ্ছে না। প্রোপানন কি দিবে? আমি একটাই কথা বারবারই বলতেছি, যা যা এক্সাম্পল দেখাচ্ছি ক্লাসে সবই যেন খাতায় উঠে ফেলো। CH3CO একসাথে আছে, CH3CO একসাথে আছে, সুতরাং সে এই বিক্রিয়াটা দিবে। আচ্ছা, আরো কিছু আনসার বলে দিচ্ছি।
এটা হচ্ছে পেন্টানন 2। এগুলো আমাদের এমসিকিউর অপশনে থাকবে। পেন্টানন 2 অবশ্যই দিবে এই বিক্রিয়া, কারণ CH3CO আছে। পেন্টানন 3 এই বিক্রিয়া দিবে নাকি দিবে না? পেন্টানন 3 দিবে না, কারণ এখানে মাঝখানে গ্যাপ পড়ে গেছে, তাই না ভাইয়া? তাহলে পরপর এই যে এইখানে পড়ে নিচ্ছ না ভাইয়া ক্লাসে, এটাই তোমার পড়াশোনাটা হচ্ছে। তুমি খালি দেখবা আর ঝটপট খালি দাগ দিবা। মানে স্যাররা এগুলাই এমসিকিউতে দিবে, মানে আমি পরীক্ষায় হলে যাওয়ার আগে আমার নোট খাতাতেই সকল এক্সাম্পল পড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের লজিক। ঠিক আছে, ওকে। কারণ পরীক্ষার হলে হঠাৎ করে মাথা খাটানো হচ্ছে, আগে থেকে পরীক্ষা ভালো একবার একবার। চলো, এবার আমাদের দ্বিতীয় শর্ত যারা যারা ফিল আপ করবে তাদের কথাটা শুনি। দ্বিতীয় শর্ত হচ্ছে, যে সকল যৌগকে জারিত করলে CH3CO মূলক পাওয়া যায়। যে সকল যৌগকে জারিত করলে CH3CO মূলক পাওয়া যায় তারা এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ঠিক আছে, আচ্ছা। তো কাদেরকে জারিত করলে? আমরা বললাম কি অ্যালকোহলকে, 1 ডিগ্রি অ্যালকোহল আর 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে এই কাজটা হইতে পারে। চলো দেখা যাক। আমরা একটা অ্যালকোহল নিচ্ছি। এই অ্যালকোহলটার নাম কি? অ্যালকোহলটার নাম হচ্ছে ইথানল। তোমাদের জানো, মনে আছে তো ইথানলের জারণ কি বলছিলাম? সিম্পল, খালি একটা জিনিস চিন্তা করতে, CH2OH থাকা মানে CHO, তড়িৎ ধনাত্মক হাইড্রোজেন বের করে দেওয়া অথবা তড়িৎ ঋণাত্মক অক্সিজেন ঢোকা। ঠিক আছে না? তাহলে CH3CO মূলক পাইছো না তুমি? CH3CO মূলক পাইছো, এটা পাওয়া মানেই হচ্ছে অ্যালকোহল বা ইথানল এই বিক্রিয়া দিবে। যাদেরকে জারিত করলে CH3CO তুমি পাবা, তারাও এই বিক্রিয়া দিবে। আচ্ছা, আরো দুইটা লিখি, দেখি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা। এই যৌগটার নাম প্রোপানল 1 আর এই যৌগটার নাম প্রোপানল 2। কারা দিবে? কে দিবে বলো দেখি এখানের মধ্যে? হ্যালোফর্ম বিক্রিয়া কে দিবে, প্রোপানল 1 না প্রোপানল 2? দুই ডিগ্রি অ্যালকোহলের জারণে কি পাওয়া যায় ভাই? ভেরি গুড, যারা আনসার দিছো দ্বিতীয়টা। 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে পাওয়া যায় হচ্ছে কিটোন। 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে পাওয়া যায় কি? কিটোন, CH3COCH3, তাই না? এইটার জারণে কি বলছি? কিনারে, তো কিনারে হইলে তো আর পাচ্ছি না, এটার থেকে আমি পাবো হচ্ছে CH3CH2CHO। এই যে মাঝখানে গ্যাপ পড়ে গেছে, গ্যাপ দেখা মানেই তো শেষ কাহিনী। ঠিক আছে, গ্যাপ করা যাবে না। তাহলে প্রোপানল 2 এই বিক্রিয়া দিবে, প্রোপানল 1 দিবে না। বিউটানল 1 এই বিক্রিয়া দিবে না, বিউটানল 2 দিবে। পেন্টানল 1 দিবে না, পেন্টানল 2 দিবে। হেক্সানল 1 দিবে না, হেক্সানল 2 দিবে। ঠিক আছে, ওকে। কাইন্ডলি মনে রাখবা, এইটা আমার কোন স্টুডেন্ট যেন এগুলো ভুল না করে, প্লিজ ভাইয়া। ঠিক আছে, যদি কোশ্চেন করো ভাই এগুলো কোথায় আসে? ঢাকা ভার্সিটি, মেডিকেল, জাহাঙ্গীরনগর, চিটাগাং, রাজশাহী, সাস্ট, এক কথায় 37টা পাবলিক ভার্সিটি, সব জায়গায়। কোনোদিন না আসতে দেখি নাই, কোনো বছর এমন যায় নাই। বলছিলাম না একটা কথা, যে ওজনীকরণ আসে নাই এমন কোনো বছর দেখি নাই। তেমনি হ্যালোফর্ম থেকে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে বা দিবে না এই প্রশ্ন করে নাই, এমন কোনোদিন আমি এখন পর্যন্ত দেখি নাই। আসছে 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 100%। ঠিক আছে, ওকে। এবার বিক্রিয়াটা কি তাহলে ভাইয়া? বিক্রিয়াটা আমি এভাবে লিখবো যে কার কার মাঝে এই বিক্রিয়াটা, এটা হচ্ছে অল। এখানে আমি বক্সের ভিতর লিখতেছি অল। অল লিখতেছি মানে যারা যারা এই শর্ত দেখাবে এদের প্রত্যেকে, যারা আছে এরা, যারা এই শর্ত দেখাবে এদের প্রত্যেকে হ্যালোজেন আর কস্টিক সোডার সাথে বিক্রিয়া করবে 60°C তাপমাত্রায়। বিক্রিয়া করলে CHX3 এ জাতীয় একটা যৌগ তৈরি করে, এটাকে আমরা হ্যালোফর্ম বলে থাকি। ঠিক আছে, মানে যারা এই শর্ত দেখায় তারা। ওকে, তো CH, হ্যাঁ পাশে আরো অনেক উপজাত তৈরি হবে, বাট আমরা এটার ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড না। কি কি তৈরি হবে? পানি তৈরি হবে, এটা সেটা তৈরি হবে, হ্যাঁ অ্যামোনিয়াম লবণ তৈরি হবে, অ্যাসিডের অ্যামোনিয়াম সল্ট, অনেক কিছু তৈরি হবে। বাট আমরা একটু এখানে বিশেষ, আমরা যেখানে এখানে ইম্পর্টেন্স দিব, যদি তুমি হ্যালোজেন হিসেবে ক্লোরিন ব্যবহার করো, যদি তুমি হ্যালোজেন হিসেবে ক্লোরিন ব্যবহার করো, তাহলে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে ক্লোরোফর্ম। পুরো জিনিসটার নাম ইন জেনারেল নাম হচ্ছে হ্যালোফর্ম। হ্যালোজেনের ফরমেশন হয় হ্যালোফর্ম। আচ্ছা, যদি আমরা এখানে ব্রোমিন ব্যবহার করি তাহলে CHBr3 তৈরি হবে, যেটার নাম হচ্ছে ব্রোমোফর্ম। বাট এটা আরেকটা কথার জন্য মনে রাখতে হবে, ব্রোমোফর্মের হালকা হলুদ পদক্ষেপ পড়বে। ব্রোমোফর্ম
হালকা হলুদ পদক্ষেপ পড়বে। অর্থাৎ এই কথাটা প্রিসাইজলি মনে রাখতে হবে কার ক্ষেত্রে কি পদক্ষেপ। ক্লোরোফর্ম বর্ণহীন তরল পদার্থ, কোনো পদক্ষেপ না। আর যদি আমি আয়োডিন ব্যবহার করি তাহলে আমি পাবো হচ্ছে আয়োডোফর্ম। এটার নাম কি? আয়োডোফর্ম। এবং এটা হচ্ছে ডিরেক্ট হলুদ পদক্ষেপ। ব্রোমোফর্ম হচ্ছে হালকা হলুদ, আর এটা হচ্ছে শুধু হলুদ, হলুদ পদক্ষেপ। ঠিক আছে, ওকে। তাহলে কিভাবে এমসিকিউ আসবে, কিভাবে উদ্দীপক সাজাতে পারে, বা কিভাবে কি করতে পারে, দেখো। একটি যৌগ পি যাকে হ্যালোজেন এবং কৌস্টিক সোডার সাথে 60°C তাপমাত্রায় উত্তপ্ত করলে 60°C তাপমাত্রায় উত্তপ্ত করলে হলুদ পদক্ষেপ পড়ে, পি কে হবে? এই কোশ্চেন যদি এমসিকিউ তে করে, এবং করছেও অনেকবার, এগুলো বোর্ড কোশ্চেন খুব। পি কি হবে? উচ্চতর দক্ষতার এমসিকিউ তে পি যদি কি হবে বলে, তোমার কিন্তু ভাই খবর আছে, সব 4টা অপশনের মধ্যে খুঁজে বের করতে হবে ওই শর্ত কে লাভ করে। হয় সরাসরি সিএসটিসিও মূলক থাকতে পারবে, অথবা যে সকল যৌগকে জারিত করলে সিএসটিসিও মূলক পাওয়া যায় তারা সবাই, আই রিপিট, তারা সবাই হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ঠিক আছে। ক্লোরোফর্ম, আর মাঝে মাঝে আসে ক্লোরোফর্ম প্রস্তুতি বর্ণনা করো, তাহলে এটা তুমি ক্লোরোফর্ম প্রস্তুতি হিসেবেও লিখতে পারবা। ঠিক আছে। ক্লোরোফর্ম প্রস্তুতি বলবে এত কাকে দিবা, আপনি তো অল লেখছেন। আচ্ছা, তোমার মন মতো একটা নাও না রে বাবা, তুমি নাও ইথানেল নাও, এরপরে এটার সাথে ক্লোরিন নাও, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, নিয়ে তুমি লিখে দাও ক্লোরোফর্ম। উপজাত তৈরি হবে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে কিছু, পানি তৈরি হবে কিছু, অনেক কিছুই তৈরি হবে। এগুলো লেখার জন্য আলাদা মার্ক নাই, লিখতে হচ্ছে মন চাইলে লিখবা, নাইলে লিখবা না। আর এই বিক্রিয়ার কৌশল আমি দেখাবো না। যে জিনিস পড়াইলে স্টুডেন্টরা এখন মনে রাখতে পারবে আর পরীক্ষা হলে ভুলে যাবে, ওই জিনিস লাভ নাই। 2 পেজ এটার কৌশল, এইচএসসি সিলেবাসে নাই, কোথাও নাই, দেখাবো না, দরকার নাই। কারণ আমি জানি এটা কখনো রিটেনে আসে না, এটা আসে শুধু এমসিকিউ গুলাতে, উচ্চতর দক্ষতার এমসিকিউ তে। ঠিক আছে। আর ভর্তি পরীক্ষা আসে ক্লোরোফর্ম প্রস্তুত করো, করে দিবা, প্রস্তুত করো। ঠিক আছে। ইথানল থেকে তুমি একটা দেখাই দিলা যে হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে ক্লোরোফর্ম প্রস্তুত করা যেতে পারে। হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়? যাদের মধ্যে সিএসটিসিও মূলক আছে। এখন এই পয়েন্টে এসে আমাকে স্টুডেন্টরা প্রশ্ন করে যে ভাইয়া, চ্যাপ্টার তো পড়াইতেছেন অ্যালডিহাইড কিটোন, অ্যালকোহল মাঝখানে আনলেন কেন? যে যাদেরকে জারিত করলে সিএসটিসিও মূলক পাওয়া যায়। আসলে ব্যাপারটা কি ভাইয়া, হ্যালোফর্ম বিক্রিয়াতে ভিতরে যে হ্যালোজেনটা দেওয়া হয় সেটা 3 মোল দেওয়া হয় ভাইয়া। কত মোল? অতিরিক্ত হ্যালোজেনের উপস্থিতিতে এই বিক্রিয়াটা করা হয়। বিক্রিয়াটা কিন্তু এরকম, মানে প্রয়োজনের অতিরিক্ত হ্যালোজেন দেওয়া হলে যেটা হয়, আমরা জানি হ্যালোজেন একটা জারক পদার্থ, তার জারণ ধর্ম আরো বেড়ে যায় যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়। ক্ষারের দ্রবণে যে কারো কেউ কিন্তু, অ্যাসিড বা ক্ষার দ্রবণে যে কারো স্পিড বেড়ে যায় কিন্তু, কারণ অ্যাসিড ক্ষার অলওয়েজ একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে বিভিন্ন জায়গায়। তো ভেতরে যদি কোনো অ্যালকোহল থাকে, অ্যালকোহল দিলে হ্যালোজেন কি করবে, আগে অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড বানাবে, বানানোর পর সে এরপরে অ্যালডিহাইড থেকে সে হ্যালোফর্ম বানাবে। কথাটা বুঝতে পারছো? মানে এখানে যেহেতু অতিরিক্ত হ্যালোজেন আছে, ভেতরে 2 in 1 রিয়াকশন, প্রথমে আসলে বিক্রিয়া অ্যালকোহল করবে না, অ্যালকোহল আগে অ্যালডিহাইডে রূপান্তর হবে, রূপান্তর হওয়ার পরে সে এই হ্যালোফর্ম বিক্রিয়াটা কমপ্লিট করবে। ঠিক আছে। আমি আবারও বলতেছি, হ্যালোফর্ম বিক্রিয়া থেকে কি পাই? হ্যালোফর্ম পাই। কে দিবে এই বিক্রিয়া? যাদের সরাসরি, যাদের বডিতে সিএসটিসিও আছে, কিংবা যাদেরকে জারিত করে সিএসটিসিও মূলক পাওয়া যাবে, তারা এই বিক্রিয়া দিবে। ঠিক আছে, ওকে। শনাক্তকরণ। আচ্ছা, কার্বনিল মূলক একটা পাত্রে আছে কিনা সেটা শনাক্তকরণ। তোমরা জানো শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে খুবই স্পেশাল রিঅ্যাকশন, যে চোখের পলকে শনাক্ত করতে হবে। তোমরা জানো যে আমাদের মিথানেল, যেটা HCHO, মিথানেলের 30 থেকে 40% জলীয় দ্রবণ, মিথানেলের 30 থেকে 40% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ফরমালিন বলি। ফরমালিন। আমরা জানি যে তোমার আমাদের দেশে তো ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন বাজারে, বিভিন্ন শপিং সেন্টারে গিয়ে তোমার হচ্ছে ফুডের উপরে, অর্থাৎ সবজি ফলমূল, তারপরে হচ্ছে মাছ মাংসের উপরে এটা অ্যাপ করে দেখে যে তোমার ফরমালিন আছে কিনা। সেটা বোঝার জন্য খুব কম সময় থাকে তার হাতে। বিদেশেও যে কোনো ফুড গ্রেড যখন আহ একটা প্রোডাক্ট বাজারে, তোমার ফুড সেফটি অথরিটি যেটা বিদেশে থাকে, এফএসএ, এই ফুড সেফটি অথরিটি যখন একটা খাবার ইয়া করে, তখন অনেক টেস্টিং করতে হয় যে বিষাক্ত কোনো পদার্থ আছে কিনা, মানবদেহের জন্য ক্ষতিকারক কিছু আছে কিনা, এগুলা কিন্তু আমাদের
টেস্টিং করা লাগে, খুব দ্রুত টেস্টটা কমপ্লিট করতে হয়। তো এই কারণে শনাক্তকরণ বিক্রিয়াতে আমরা স্পেশাল একটা রিয়েজেন্ট ব্যবহার করি, সেটা হচ্ছে যে কোনো কার্বনিল মূলক শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। আই রিপিট, যদিও আমরা অ্যারোমেটিক তোমাদের এখনো পড়াই নাই, বাট একটু অ্যারোমেটিক তোমাদের একটা বিক্রিয়া দেখতেই পারো। সেটা হচ্ছে একটা যৌগ আমরা এখানে লিখবো, তার নাম হচ্ছে হাইড্রাজিন। H2NNH এই মূলকটাকে বলে হাইড্রাজিন মূলক। যেমন CN কে বলে সায়ানো মূলক, যেমন CHO কে বলে অ্যালডিহাইড মূলক, OH কে বলে অ্যালকোহল মূলক, তেমনি হাইড্রাজিন, অ্যাজো লাতিন ভাষায় নাইট্রোজ মানে অ্যাজো, আর হাইড্রো উইথ অ্যাজো মানে হাইড্রাজিন। আচ্ছা, এরপরে এটার সাথে একটা ফিনাইল রিং, এটাকে আমরা বেনজাইল বা ফিনাইল, সরি, এটাকে বেনজিনের রিং বা ফিনাইল রিং বলতে পারি। আচ্ছা, তার একটা কার্বনে NO2 নাইট্রোমূলক, আর তার আরেকটা কার্বনে নাইট্রোমূলক, দুইটা নাইট্রোমূলক। এটার নামটা কি ভাইয়া? নামটা অত্যন্ত সহজ। এটা যদি আমার 1 নম্বর কার্বন হয়, আমি কাজ দিয়ে যদি একটু যাই, চিন্তা করো না, অ্যারোমেটিক কিন্তু এখন পড়াইতেছি না, জাস্ট এই রিঅ্যাকশনটা নোট খাতায় আপাতত থাকতে হবে। আচ্ছা, এই যৌগটার নাম হচ্ছে 2,4 ডাই নাইট্রো। দেখো 2 নাম্বার আর 4 নাম্বারে কি আছে? দুইটা নাইট্রো আছে, ডাই নাইট্রো। আর বেনজিন রিং এর জন্য আমরা এখানে লিখবো হচ্ছে ফিনাইল, আর এইটুকুর জন্য আমরা লিখবো হচ্ছে হাইড্রাজিন। কষ্ট মনে হচ্ছে, আরে ভাই এত বড় নাম মনে রাখবো? দরকার নাই, মনে রাখতে পারতেছো না? এটা শর্ট ফর্ম, সবাই এটাকে শর্ট ফর্মে ডাকে 2,4-DP, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। নিচের কোন অণুর সাহায্যে বা নিচের কোন জৈব যৌগের সাহায্যে কার্বনিল মূলককে শনাক্তকরণ করা হয়? 2,4-DNP। আচ্ছা, কেমন শনাক্তকরণ? একটা পাত্রে অ্যালডিহাইড বা কিটোন যে কেউ যদি থাকে, 1-2 ফোঁটা তুমি যদি 2,4-DNP যোগ করো, সাথে সাথে কমলা রঙের একটা পদক্ষেপ পড়ে যাবে, সাথে সাথে একটা রঙিন খুবই কড়া একটা কালার পদক্ষেপ পড়ে যাবে। এটা তোমাদের এইচএসসি তে কলেজে যখন প্র্যাকটিক্যাল করাবে, সবকিছু স্বাভাবিক হওয়ার পরে তোমাদের প্র্যাকটিক্যালে এটা কিন্তু অবশ্যই করাবে। 2,4-DNP এর প্র্যাকটিক্যালটা সবার কলেজে করায়। ঠিক আছে, খুবই সস্তা দামি একটা বিকারক, ইজিলি ব্যবহারযোগ্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন বিক্রিয়াটা কি হবে ভাইয়া? বিক্রিয়াটা হচ্ছে, আচ্ছা, একটু খেয়াল করো ভাই, এটা হচ্ছে, হ্যাঁ, বিক্রিয়ার ঘটনা ঘুরে ফিরে সেম। কোথায় হয় বিক্রিয়া? নিউক্লিওফাইল আক্রমণ করে বিক্রিয়া হয় কার্বনিলের, তোমার হচ্ছে কার্বনে, অর্থাৎ নিউক্লিওফাইল এখানে আক্রমণ করবে, অক্সিজেন আলাদা হবে, তাই তো? এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এই এই জিনিসটা তোমরা এখন, সাথে আরেকটা জিনিস এডিশন হবে, শুধুমাত্র নিউক্লিওফাইল এসে সংযোজন হবে তা না। নাইট্রোজেনের দিকে তাকায়া দেখো, কার্বনের বডিতে সে যদি কানেক্ট হইতে হয়, নাইট্রোজেনের কাছে কিন্তু আর এনাফ হাত নাই, প্রয়োজনের অতিরিক্ত হাত হয়ে যাচ্ছে নাইট্রোজেনের। তো এই ক্ষেত্রে যেটা হবে, অক্সিজেন আর এই হাইড্রোজেন গুলো আলাদা হয়ে পানি অপসারণ হয়ে যাবে এখানে। অর্থাৎ এটা নিউক্লিওফিলিক সংযোজন প্লাস অপসারণ বিক্রিয়া। ভয় পাওয়ার কিছু নেই, এই বিক্রিয়া আরো অনেকবার আমাদের জীবনে লিখতে হবে, বাট আমরা আপাতত এটাকে দেখে দেখে বসায় দিই। দেখো, জাস্ট দেখে দেখে বসায় দিচ্ছি। কার্বনের পরে একটা দ্বিবন্ধন, কি আছে? নাইট্রোজেন, এরপরে NH, যা আছে তা দেখে দেখে বসায় দিব, জাস্ট যা আছে তা দেখে দেখে বসায় দিতেছি। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন থেকে এটা আমরা কি পাবো? একটা রঙিন অদক্ষেপ পাবো। এই যৌগটা তৈরি হবে যার রঙিন অদক্ষেপ পড়বে। আমি আবারও বলতেছি, আমরা কি করি? নিউক্লিওফাইল আক্রমণ করাই না। নিউক্লিওফাইল এত কিছু নিয়ে আক্রমণ করতে পারবে না। ওই যে অক্সিজেন ইলেকট্রন নিয়ে আলাদা হয়েছে না, ও আবার নিউক্লিওফাইল, এমন একটা নিউক্লিওফাইল যার হাতের কাছে হাইড্রোজেনও আছে, তাদেরকে হাইড্রোজেন দিয়ে অক্সিজেনকে যে ভাই এখান থেকে বাইর হও, এটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন অপসারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কৌশল পরীক্ষায় আসে এমসিকিউতে, যে কার্বনিল মূলকের শনাক্তকরণ পরীক্ষার কৌশল নিচের কোনটি? নিউক্লিওফিলিক সংযোজন অপসারণ বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোমাদের কাছে একটু ভয় ভয় লাগতেছে না? আল্লাহ, অ্যারোমেটিক আইসা পড়ছি, চিনি না জানি না, কোনো চিন্তা নাই। তোমরা ভালো করেই জানো যে আজকের ক্লাসের পরে যখন আমরা অ্যারোমেটিকে যাব, অ্যারোমেটিকে এগুলো তোমার হাসবা দেখি, এত সহজ রিয়াকশন। ঠিক আছে, জাস্ট এখানে একটা অ্যারোমেটিক যোগ ব্যবহার করা হয় দেখে আমরা এখানে ব্যবহার করতেছি। ঠিক আছে, ওকে। আমরা আমাদের একটা মূল জায়গায় চলে আসছি এখন, সেটা হচ্ছে, বুঝলাম পাত্রের মধ্যে কার্বনিল আছে, পাত্রটার মধ্যে কি অ্যালডিহাইড আছে নাকি পাত্রটার মধ্যে কিটোন আছে, এটা কিভাবে বুঝবো? দুইজনকে একত্রে কার্বনিল বলি, কিন্তু দুইজনের কিন্তু বিক্রিয়ার হার সমান না। দুইজনের সকল বিক্রিয়া তো আবার সেম না, যেমন না যে সব একই রিয়াকশন।
তাদের মধ্যে বিক্রিয়া করার প্রবণতার কিছু 19-20 আছে। আমরা এটা কোথায় দেখে আসছি? আমরা বলছি না আজকে শুরুতেই যে অ্যালডিহাইড কিটোনের মধ্যে অ্যালডিহাইড সবসময় বেশি সক্রিয়, মনে আছে না? এতক্ষণে আমরা ভুলে গেছি, মনে আছে কিনা? আমি বলছিলাম যে এরকম 3টা যৌগ দিয়ে বলছি কোথায় নিউক্লিওফাইল এসে আক্রমণ করার সুবিধাটা বেশি হবে। তখন তোমরাই আমাকে বলছিলা যে ভাই এই জায়গায় বিক্রিয়া করাটা ইজি হবে, এখানে টাফ হবে। সায়েন্টিস্টরা অনেক দিন কষ্ট করার পরে 2টা রিয়াজেন্ট ওনারা আবিষ্কার করছেন, যে রিয়াজেন্ট গুলো অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করে ফেলে, কিটোনের সাথে সরাসরি রিয়াকশন করতে পারে না। তখন তারা বলেন আচ্ছা, এইভাবে আমরা অ্যালডিহাইড কিংবা কিটোন, একটা পাত্রে অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে কে আছে সেটা আলাদা করতে পারবো। কার্বনিল আলাদা করতে পারবা, ঠিক আছে। কার্বনিল আলাদা করার রুলস কি? 2,4-DNP দিলে যদি রঙিন ওদের পড়ে যায়, মানে তোমার বললো 3টা পাত্র দিয়ে রাখছে, একটা পাত্রে অ্যালকাইল হ্যালাইড, একটা পাত্রে অ্যালকিন, আর একটা পাত্রে হচ্ছে তোমার অ্যালডিহাইড বা কিটোন একটা আছে। বললো ভাই এখানের মধ্যে অ্যালডিহাইড কিটোন কোনটা? তুমি সকল পাত্রে এক ফোঁটা করে 2,4-DNP ঢেলা দিবা। যেখানে রঙিন পদক্ষেপ পড়বে সেটা তোমার অ্যালডিহাইড বা কিটোন বা কার্বনিল। আর তুমি সকল পাত্রে একটা একটা করে ব্রোমিন পানি ঢেলা দিবা, যেখানে ব্রোমিন পানি দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে সেটাই তোমার অ্যালকিন। তো তুমি কিন্তু আলাদা করতে পারতেছো। আচ্ছা, তো আমরা এখন 2টা জিনিস পড়বো। একটা হচ্ছে বিজ্ঞানী ফেহেলিং এর পরীক্ষা। আমাদের আর 10 মিনিট কষ্ট দিব তোমাদেরকে, মাত্র 10 মিনিট। এই শনাক্তকরণটা, অর্থাৎ অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্য করো, এইটা আমাদের প্রায় 20+ টাইমস বোর্ডের চলে আসছে, বোর্ড কোশ্চেনে চলে আসছে, এইচএসসির বোর্ড কোশ্চেনে। ঠিক আছে, তো ফেহেলিং দ্রবণ পরীক্ষা, আমাদের অ্যালডিহাইড কিটোনের প্রথম পরীক্ষা হচ্ছে ফেহেলিং দ্রবণ পরীক্ষা। তোমরা জানো যে একটা বিশেষ বিক্রিয়ক তৈরি করার সময় সায়েন্টিস্টরা অনেক টাইম নেয়। তো এই বিশেষ বিক্রিয়কটা হচ্ছে কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে ফেহেলিং এর দ্রবণ বলে। সায়েন্টিস্ট ফেহেলিং এর দ্রবণ বলে, দেখতে খুবই সুন্দর, নীল রঙের, রয়্যাল ব্লু কালার, দেখতে খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, আচ্ছা, তো কপার হাইড্রোক্সাইড বা সোডিয়াম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণকে ফেহেলিং দ্রবণ বলে। তোমরা একটা কথা সবসময় মনে রাখবা, তোমাদের মনে করে যে আমরা যখন অ্যালকাইন শনাক্তকরণ করছিলাম, 1 অ্যালকাইন, তখন আমরা অবস্থান্তর ধাতুর কিছু যৌগটুকু লিখছিলাম না, ডাইয়ামিন, কপার, ক্লোরাইড, এটা সেটা। অর্থাৎ অবস্থান্তর ধাতু দিয়ে কিন্তু শনাক্তকরণ করা সবচেয়ে সহজ হয়। কারণ কি, অবস্থান্তর ধাতু কালার দেয়। যে জিনিসটা চোখে কালার দেখতে পারবো বিক্রিয়া শেষে, সেটা কিন্তু আমার শনাক্ত করতে সহজ হয়ে যায়, যে আমি তো চোখেই দেখতেছি বিক্রিয়া হয়েছে, পরিবর্তন হয়েছে। আচ্ছা, তো অ্যালডিহাইড এই ফেইলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, এখানে যেটা হয়, কপার অয়েডের লাল অধক্ষেপ পড়বে, রেড প্রিসিপিটেট, লাল অধক্ষেপ পড়বে। এখানে আরো অনেক কিছু তৈরি হবে, পানি তৈরি হবে এখানে। এটা যদি আর দিয়ে থাকি তাহলে RCOO তৈরি হবে। আমি আগেই বলছি এগুলা নিয়ে মাথা ব্যথা করতে না। কোন শনাক্তকরণ বিক্রিয়ার কৌশল তোমার শিখা লাগবে না, কোনোদিন আসবেও না। অধ্যায় এগুলা পড়ে কিভাবে হইলো, কেমনে কি করলাম দরকার নেই। আমি জাস্ট রেজাল্টটা খেয়াল রাখবো, রেজাল্ট, যে তুমি এইটা দিলে কপার অক্সাইডে লাল অধক্ষেপ পড়ে, তাই লাল দেখে বুঝবো এখানে অ্যালডিহাইড। এই বিক্রিয়া কেমনে হয়েছে এই গবেষণা এখন করে কুলাতে পারবা না, কারণ বিক্রিয়ার সংখ্যা অনেক বেশি। যেগুলো আমাদের লাগে কৌশল আমরা দেখাচ্ছি, সমস্যা নেই। যেগুলো লাগবে না, দরকার নেই। সাইজ এফ দরকার, দেখাইছি। মার্কোনিকভ দরকার, দেখাইছি। SN1 SN2 দরকার আছে, আমরা দেখছি। অ্যালডল দরকার আছে, দেখছি। বাট এটা দরকার নেই। আচ্ছা, তাহলে কপার অক্সাইডের লাল অধক্ষেপ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যদি কিটোন নেওয়া হয়, কিটোন নিয়ে যদি তুমি ফেহেলিং দ্রবণটা অ্যাড করো, নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। কিটোন প্লাস ফেহেলিং দ্রবণ, নো রিঅ্যাকশন। ঠিক আছে, ওকে। কিটোন প্লাস ফেহেলিং দ্রবণ, নো রিঅ্যাকশন। ওকে, অ্যালডিহাইড কিটোন আছে কিনা কেমনে পার্থক্য করব? কিটোন দিলে তুমি বিক্রিয়াটা করতে পারতেছো না। এবার আসো, মানে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তো? ওরা দুজন তো কমন রিয়াকশন আছে, তারা দুজনেই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। অনেক রকম বিক্রিয়া দিয়ে দেখছে, এখন দুইজনেই যদি বিক্রিয়া করে ফেলে তাহলে আলাদা কেমনে করব? এরকম করতে করতে এই অর্গানোমেটালিক, যে বিজ্ঞানী গ্রিগনার যখন 1913 সালে নোবেল প্রাইজ পাইলেন, উনি মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন যে ভাই সব বাদ দাও, অবস্থান্তর ধাতুর কাছে আসো, অবস্থান্তর ধাতু আসো, বা ধাতু দিয়ে কাজ শুরু করো, ধাতু জৈব যৌগের সাথে বিক্রিয়া করে, উনি এটা দেখাইলেন। তখন থেকেই কাজ শুরু হয়ে গেল। ঠিক আছে, ওকে। এবার আসো, বিজ্ঞানী টলেন বিকারক, সায়েন্টিস্ট টলেন পরীক্ষা, টলেন বিকারক পরীক্ষা। তো বিজ্ঞানী টলেন যে কাজটা করলেন, উনি আগে এটা একটা বিকারক বানাইছেন। সেই বিকারকটা কি?
সিলভার নাইট্রেটের দ্রবণের সাথে উনি অ্যামোনিয়া এর জলীয় দ্রবণ, অ্যামোনিয়া জলীয় দ্রবণ মানে কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না, অ্যাকুয়াস অ্যামোনিয়া ইউজ করছেন উনি। তো আচ্ছা এখানে একটা কথা বলে রাখি ভাইয়া, আমি জানি যে তোমাদের তৃতীয় অধ্যায় ফার্স্ট পার্টের বেসিকের কয়েকজনের সমস্যা আছে, কয়েকজন মোটামুটি পড়ছো। তো অনেক সময় অনেক কথা পরে থেকে আমার আটকে যেতে হয়। কিছু জিনিস আপাতত নলেজ হিসেবে রাখো। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, দ্য বেস্ট অফ বেস্ট, সবচেয়ে বেস্ট চ্যাপ্টারটাতে নিয়ে যাব। তো তখন তোমাদের কিন্তু এগুলো একদম পানি ভাত মনে হবে। দেখো এমনই একটা শক্তিশালী লিগ্যান্ড, তার কাছে মুক্তজোড় আছে NO3, একটা নরমাল অ্যানায়ন। সো অ্যামোনিয়ার উপস্থিতিতে NO3 কে সে ভাগায় দিবে, এমন অ্যামোনিয়ার সাথে একটা সন্নিবেশ যৌগ তৈরি করবে, যাকে আমরা বলি ডাই অ্যামিন সিলভার আয়ন। এবং অ্যামোনিয়াম এর সাথে যে পানির যে হাইড্রক্সিল আয়ন আছে সেটা যুক্ত হয়ে যেটা তৈরি হবে তার নাম ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। ওই জ্ঞানমূলকে বলতে পারে যে টলেন বিকারক কিভাবে প্রস্তুত করে, এক লাইনে লিখবা সিলভার নাইট্রেটের সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বিক্রিয়া করলে আমরা টলেন বিকারক প্রস্তুত করতে পারি। এটাকে বলে টলেন বিকারক, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। নামটা কেমনে বলে, লিগান্ডের নাম প্রথমে বলে, লিগান্ডের উচ্চারণটা কি বানান করো, অ্যামিন, অ্যামিনের এ আগে হবে ডাইঅ্যামিন, এরপরে সিলভার, লাস্টে অ্যানায়ন হাইড্রোক্সাইড, থার্ড ব্র্যাকেটের বাইরেরটা লাস্টে বলে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটাকে টলেন বিকারক বলে। এখন টলেন কি করলেন, অ্যালডিহাইড নিয়ে আহ এইটা দিলেন। আচ্ছা, দেওয়ার পরে ওকে, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড এটা দিলেন। উনি যখন এই বিক্রিয়াটা করলেন, আসলে দেখা যায় তাপ উৎপন্ন হচ্ছে প্লাস কিছু তাপ দেওয়া হয়েছে, কিছু তাপ দিলে, তাপ দিলে যেটা হয়েছে ওই অ্যামোনিয়া একটু আগে করলো, এই মানে সে সিলভারের সাথে বিক্রিয়া করে আছে না, বন্ধন করে আছে না, সে এটা কি বন্ধন, সন্নিবেশ বন্ধন। তাপ লাগলে যেটা হয়, অ্যামোনিয়া অজৈব যৌগ না আবার একটা, সে তো আসলে অজৈব যৌগ, সে কিন্তু অ্যামোনিয়া একটা গ্যাসও, তাপ লাগার সাথে সাথে অ্যামোনিয়া দৌড়া এখান থেকে পালা যাবে। অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া তাপ উৎপাদী, কিছু তাপও লাগলো, অ্যামোনিয়া চলে গেলে সাথে সাথে এখানে সিলভার রয়ে যায় শুধু। উনি দেখলেন, সায়েন্টিস্টরা বললেন ওয়াও হোয়াট এ মিরাকেল, মানে উনি বললেন নো দিস ইজ নট মিরাকেল, দিস ইজ মিরর টেস্ট। মিরর মানে আয়না। ওই সিলভার কালারের মধ্যে নিজের চেহারা দেখা যায় না, চামচের মধ্যে নিজের চেহারা দেখা যায় না, স্টিলের একটা স্টিলের চামচ নিয়ে নিজের চেহারা একটু একটু দেখা যায়, একটা স্টিলের রেলিং, রেলিং এর মধ্যে নিজের চেহারা একটু একটু দেখা যায়, স্টেনলেস স্টিলের মতো, কারণ সিলভার কালার, সিলভারে উনি নিজের চেহারা দেখতে পারতেছিলেন। তো এটার নাম হচ্ছে সিলভারের দর্পণ পরীক্ষা। সিলভার ধাতু একেবারে টেস্ট টিউবের গায়ে একদম পুরোপুরি লেগে গেছিল। উনি বললেন এটা দিস ইজ এ মিরর টেস্ট। তোমাকে বলবে দর্পণ পরীক্ষা কি, ব্যাখ্যা করো অনুধাবনে। তুমি বলবা যে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইডকে টলেনের বিকারক বলে, টলেন বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে সিলভার ধাতুর অদক্ষেপ পড়ে, এই বিক্রিয়াকে টলেন বিকারক পরীক্ষা বা দর্পণ পরীক্ষা নামে পরিচিত। ঠিক আছে, আরো জিনিস তৈরি হবে, প্যানি ট্যানি তৈরি হবে, আমি তো আগে বলছি দিস ইজ নট আওয়ার হেডেক, আওয়ার হেডেক অনলি হেডেক ইজ কি, কি দেখে আমি চিনবো। ঠিক আছে, সো অ্যালডিহাইড যদি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার ধাতুর অদক্ষেপ পড়ে, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং অ্যামোনিয়া গ্যাস বের হয়ে যাওয়ার ফলে এদের সন্নিবেশ বন্ধনটা ভেঙে সিলভার ধাতু একলা হয়ে পড়ে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা একটু আসি, সেটা হচ্ছে এই কিটোন এই বিক্রিয়া দিবে কিনা। নো, কিটোন প্লাস টলেন নো রিয়াকশন, কিটোন প্লাস টলেন নো রিয়াকশন। কিটোন কোনটা, টলেন কোনটা, কোনটা কিটোন কোনটা অ্যালডিহাইড। অর্থাৎ একটা পাত্রে অ্যালডিহাইড কিটোন আছে কিনা প্রথমে তুমি টেস্ট করবা 2,4-NP দিয়ে। ইফ ইট গিভ দ্য ইয়েস সিগন্যাল, যে হ্যাঁ রঙিন অদক্ষেপ আছে, মুভ ফরওয়ার্ড, সামনের দিকে যাও, দিয়ে এবার চিন্তা করো আচ্ছা এটা অ্যালডিহাইড না কিটোন কোনটা। যদি সে অ্যালডিহাইড হয় তাহলে সে পদক্ষেপ ফেলবে, যদি সে কিটোন হয় তাহলে সে কিছুই রেসপন্স করবে না। ওকে, সৃজনশীল সিকিউ সবার উদ্দেশ্যে, ঠিক আছে। ওকে, এই সিকিউ সবার জন্য। দেখো খুব ভালোভাবে খেয়াল করবা এই সিকিউ। C4H8 জাতীয় একটা যৌগ, একে ওজোনাইট তৈরি হলো, যাকে জিঙ্কের উপস্থিতিতে বিক্রিয়া করলে A+B দুইটা প্রোডাক্ট তৈরি হয়। এর মধ্যে এ টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, বি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না। তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি C4H8 কে এটা বের করার জন্য।
ওকে, এই প্রশ্নটা তিনটা জিনিসের সংমিশ্রণ। তোমরা যদি কেউ না পেরে থাকো, আমার একটা ফোঁটাও আপত্তি নাই, ঠিক আছে? কারণ আমি তোমাকে এটা শেখানোর জন্যই লিখছি, ঠিক আছে? বাট এই একটা উদ্দীপক, এটার মধ্যে মোটামুটি আনসার চলে আসছে, একজন আনসার বলে দিচ্ছে। ভেরি গুড নিবিতা, এক্সিলেন্ট আনসার। কিন্তু আনসার তুমি পেয়ে গেছো, বাট আমি বলতেছি C4H8, সে কে হবে এখানে, তাই না? আচ্ছা, একজন মিথানেল আর একজন প্রোপানন, তাহলে C4H8 কি হবে? চলো একটা করে দেখি। পুরোনো পড়াগুলো একটু মনে করে দিবে, হ্যাঁ, খারাপ লাগবে না, দেখবে এখানে তিনটা জিনিসের সংমিশ্রণ এই প্রশ্নে। এক, সমানতা; দুই, ওজনীকরণ; আর তিন হচ্ছে টলেন আর ফেইলিং এর প্রশ্ন। তাহলে 4 কার্বন দিয়ে তুমি কি কি পাবা? সব খেয়ে বসে আছিস তোরা? 4 কার্বন দিয়ে আমি 3টা সমাণু পাবো। C4H8 দিয়ে, C4H8 দিয়ে আমরা 3টা সমাণু পাবো। একটার নাম বিউটিন 1, একটার নাম বিউটিন 2, আর একটার নাম 2 মিথাইল প্রোপিন 1। কথাটা বুঝে নিও, বিউটিন 1, বিউটিন 2, 2 মিথাইল প্রোপিন 1। আচ্ছা, কি খাবো? ওজনীকরণের টেকনিক খাটাবো। প্লিজ একটু খেয়াল করবো, অল্প একটু সময় বাকি আর। অক্সিজেন, সরি, অক্সিজেন প্লাস অক্সিজেন এখানের মধ্যে। এটা কি প্রোপানেল, এটা কি মিথানেল। প্রোপানেল আর মিথানেল দুইটাই তো অ্যালডিহাইড, তাহলে কি এটা কি আমার উদ্দীপকে আছে? এইটা আমার উদ্দীপকে নাই, এইটা আমার উদ্দীপকে নাই। চলো এবার দ্বিতীয়টা দেখি। এটা ভালো মতো লেখা হয় না, এটা দ্বিতীয়টা আবার লিখি। মুছে দিয়ে, এটা মুছে দিয়ে লিখবো কি, ও প্লাস ও, ও প্লাস ও, দুই অণু ইথানেল হবে। তোমাকে আমি কি বলছি, এ হচ্ছে টলের সাথে বিক্রিয়া করে, বি টলেনের সাথে বিক্রিয়া করে না। সো এটাও বাদ, এটাও বাদ, কারণ এখানে দুইটাই অ্যালডিহাইড পাচ্ছি। এবার এটার দিকে তাকাও, ফাইনালি এটার দিকে তাকাও। এখানে তুমি ধুরো কি করতেছি, হ্যাঁ ওকে, এই যে অক্সিজেন প্লাস অক্সিজেন, এটা কি, এই অংশটা কি, এই অংশটা প্রোপানন কিটোন, এই অংশটা কিটোন, এই অংশটা মিথানেল, প্রোপানন প্লাস মিথানেল। সো দিস ইজ ইউর আনসার, 2 মিথাইল প্রোপিন 1। কয় মার্ক পাবা এটার জন্য? তুমি ইঞ্জিনিয়ারিং এ পাবা 10, আর উদ্দীপক সলভ করার জন্য গতে পাবা 3 মার্কের জন্য। C4H8, C4H8 A B চিহ্নিত করে বিক্রিয়াটি লিখো, দ্যাট উইল বি ইউর কোশ্চেন। একটা কোশ্চেন আউট করে দিলাম আগামী পরীক্ষার, ঠিক আছে? এরকমই একটা প্রশ্ন আসবে, এটা আউট করে দিলাম আগেই। আচ্ছা, ঘতে কি আসবে? আমি প্রত্যেকের খাতায় এই উদ্দীপক যদি না দেখছি, খবর আছে তোমাদের, আমি বলে দিলাম কিন্তু, ঠিক আছে? প্রত্যেকের খাতায় ঘ নাম্বার প্রশ্ন আসবে 3টা। ঘয়ের এক হচ্ছে এ এবং বি এর মধ্যে কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অধিক সক্রিয়? ব্যাখ্যা করো। কোন প্রশ্নটা এটা? ও যে আজকের ওই প্রশ্নটা, আবেশী প্রভাব আর স্থানিক প্রতিবন্ধকতা জনিত প্রভাব, পুরোটুক লিখবা। ঘয়ের 2, এ এর মধ্যে কোনটি অ্যালডল এবং ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে? বিক্রিয়া সহ ব্যাখ্যা লিখো। 2, সবাই লিখবা খাতায়। 3 নাম্বার, এ এবং বি এর মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে? বিকারক আর ফেলিং দ্রবণের পরীক্ষাটা লিখবা। তোমার একের ভেতরে তুমি ঘয়ের মধ্যে তুমি 3টা প্রশ্ন দিয়ে দিবা, তোমার আর অন্য কোনো সৃজনশীল পড়া লাগবে না। 10-12টা সৃজনশীল পড়ার দরকার নেই, ক্লাস একটাই, যৌক্তিক ভাবে একটা পড়ো, ঠিক আছে? অ্যালকিন চ্যাপ্টার থেকে অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়, অ্যালকাইন চ্যাপ্টার থেকে অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়। তুমি বুঝা দেখো দেখি, তুমি কি এতদিনও বুঝতে পারতেছো না যে তোমার এইচএসসি সৃজনশীল অ্যালডিহাইড কিটোন আসবে আসবে আসবে, এটা যে নিশ্চিত? কারণ অ্যালকিন দিলেই তো অ্যালডিহাইড কিটোন দেওয়া লাগতেছে ঘতে, অ্যালকাইন দিলেই তো অ্যালডিহাইড কিটোন দেওয়া লাগতেছে। লাস্ট উদ্দীপক আজকে, সিকিউ, লাস্ট সিকিউ, জাস্ট তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নে তুলবা। এটার আনসারটা ওই ওই ব্যাচের অনেকেই দিছিল, তোমরা দিতে পারো চাইলে। প্লাস পানি, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কারিক সালফেট। ওয়াই, ওয়াই পুনর্বিন্যাস হয়ে হবে জেড। জেড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, ফেলিং এর সাথে রিঅ্যাকশন করে। এক্স কি? 10 সেকেন্ড সময়, এক্স কি?
ভেরি গুড পিয়াস, ভেরি গুড ভাইয়া। ইথাইন। আমি তোমাদের বলছিলাম সবাইকে যে ওই আগের ইয়াগুলো পোস্টে বারবার লিখছে, আগের বিক্রিয়াগুলো রিভাইজ দিয়ে আসতে। অ্যালকিনের যোজনীকরণ আর অ্যালকাইনের পানি সংযোজন, এটা হচ্ছে অ্যালকাইনের পানি সংযোজন। ঠিক আছে, কেমনে বুঝলা? আচ্ছা, অ্যালকাইনের পানি সংযোজন এটা তো বুঝছো। এইটা যে অ্যালকাইন, এটা যে অ্যালকাইন তুমি কেমনে পারছো? এটা এটা যে অ্যালকাইন তুমি কেমনে পারছো? অ্যালকাইন পারলে তো আর হইব না। এটাতে এটাতে বলতে হবে অ্যালকাইনটা কোন অ্যালকাইন। যেটা আনসার আসছে সেটা হচ্ছে ফেলিং দ্রবণের সাথে যদি জেড বিক্রিয়া করে থাকে, জেড নিশ্চিতভাবে কি ইথানল, জেড নিশ্চিতভাবে অ্যালডিহাইড। শুধুমাত্র 2 কার্বন থেকে অ্যালডিহাইড পাওয়া যায়, বাকি সব সময় কিটোন পাওয়া যায়। শুধুমাত্র 2 কার্বন থেকে অ্যালডিহাইড পাওয়া যায়, বাকি সব সময় কিটোন পাওয়া যায়। ভুলে গেছো? অ্যালকাইনের পানি সংযোজন সব খেয়ে ফেলছিস তোরা, তাই না? বারবার বলতেছি ক্লাসে ঢোকার আগে অ্যালকিন অ্যালকাইনের বিক্রিয়াগুলো পড়ে আসার জন্য। ঠিক আছে, উল্টাপাল্টা আনসার লিখতেছিস তোরা এখানে মনে। আচ্ছা, তাহলে আবারও বলতেছি ভাইয়া, এক্স প্লাস ওয়াটার পুনর্বিন্যাস দেখেই আমি বুঝে ফেলবো যে অবশ্যই এটা হচ্ছে আমার অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকাইন কোন অ্যালকাইন? এটা শুধুমাত্র ইথাইন থেকেই অ্যালডিহাইড পাই, বাকি সবসময় কিটোন পাই। আমাকে হিন্টস দিছে কেন? ফেলিং কেন দিছে আমাকে? ফেলিং আমাকে এই কারণ দিছে, এইটা বোঝার জন্য যে অ্যালডিহাইড তৈরি হয়েছে। ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করা মানে অ্যালডিহাইড তৈরি হয়েছে, শুধুমাত্র অ্যালকাইনের মধ্যে ইথাইন থেকে সম্ভব। তোমার শুধুমাত্র ইথাইন থেকেই পসিবল হচ্ছে ইথানল তৈরি করা বা অ্যালডিহাইড করা, বাকি সব সময় কিটোন।